তাহলে আমরা এখন শুরু করি নাকি? জি স্যার, দেখা যাক। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তাহলে আমরা স্যার আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে এখন পর্যন্ত। দোয়া করি তোমরা যাতে ভালো থাকতে পারি আর কি। তো আজকে আমরা মূলত এক্স-রে ফিল্ম নিয়ে আলোচনা করব, বুঝছো? এক্স-রে ফিল্ম, হ্যাঁ। তো এক্স-রে ফিল্ম নিয়ে আলোচনা করার আগে আমাদের রেডিওলজিক্যাল ফিল্ম বা রেডিওগ্রাফিক ফিল্ম বলে আর কি। রেডিওগ্রাফিটা কি, এটা সম্বন্ধে আমরা একটু আজকে ধারণা নিব। তার আগে জানতে চাই, সবাই তো গ্রামের বাড়িতে আছে নাকি? সবাই যার যার বাড়িতে? জি স্যার। সবাই সুস্থ আছে তো, নাকি কারো কোনো সমস্যা হয় নাই তো? না না স্যার, সুস্থ আছি সবাই। আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে রেডিওগ্রাফিক ফিল্ম জানার আগে রেডিওগ্রাফিটা কি এটা সম্বন্ধে একটু জানবো। Radiography is an imaging technique using X-ray, gamma rays, similar ionizing radiation or non-ionizing radiation to view the internal form of an object. মানে অবশ্যই রেডিওগ্রাফ তৈরি করতে গেলে একটা অবজেক্ট লাগবে আর রে লাগবে, সেটা এক্স-রে হইতে পারে, গামা রে হইতে পারে, তো সিমিলার যে কোনো আয়োনাইজিং or non-ionizing radiation হইতে পারে। আচ্ছা, যার অবজেক্ট মানে মানুষের বা যে কোনো অবজেক্টের, একটা খাতা হইতে পারে, একটা ধরো মোবাইল হইতে পারে, একটা কুকুর হইতে পারে। বিদেশে তো কুকুরেরও অ্যাকসেপ্ট করে, আমাদের মানুষের চেয়েও বেশি যত্ন দেয় কুকুরের। তো কাজেই একটা অবজেক্ট থাকতে হবে, ঠিক না? তাইলে অবজেক্টের মাধ্যমে এক্স রে বা গামা রে দিয়ে যে ইমেজ তৈরি করে, যেই সিস্টেমে, বা সেটার নাম হচ্ছে রেডিওগ্রাফি। আচ্ছা, তাইলে application of radiography include medical radiography and industrial radiography. Medical radiography বলতে আমরা এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, অ্যাঞ্জিওগ্রাম, আলট্রাসোনোগ্রাম, অ্যাঞ্জিওগ্রাম এগুলি সম্বন্ধে যেগুলি আলোচনা করে, যেখানে পর্যালোচনা করে এবং যেখানে অ্যাপ্লিকেশন করে, সেগুলি হচ্ছে ডায়াগনস্টিক রেডিওগ্রাফি। আর থেরাপিউটিক মানে হচ্ছে থেরাপি। আমাদের দেশে রেডিওথেরাপি আলাদা কোর্স, কিন্তু বিশ্বের প্রায় সব দেশেই রেডিওলজি অ্যান্ড রেডিওথেরাপি একই কোর্স। এবং শুধু যেমন আমরা রেডিওলজি করি, তারপর সিটি স্ক্যান করি, কেউ এক্স-রে করি, কেউ আলট্রাসাউন্ড করি। আলট্রাসাউন্ড আমাদের দেশে এখন ডাক্তাররা কবজায় রাখছে, আমাদের করতে দেয় না, বিদেশে আলট্রাসোনোগ্রাম টেকনোলজিস্টরাই করে। তো আমরা একটু একটা ফোন আসছে নাকি? আসসালামু আলাইকুম ম্যাডাম, ক্লাস নিচ্ছি, একটু পরে আর ফোন দেবো। ক্লাস নিচ্ছে। আচ্ছা, তাইলে আমরা কি কি ডায়াগনস্টিক হচ্ছে কোনটা? তাইলে এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই এগুলি হচ্ছে ডায়াগনস্টিক। ম্যামোগ্রাফি ফিল্ম, ম্যামোগ্রাফি করি আমরা, গ্ল্যান্ডাল এক্স-রে করি, এগুলি সব হচ্ছে ডায়াগনস্টিক, অর্থাৎ রোগ নির্ণয় করি যে সিস্টেমে আর কি। আর একটা হচ্ছে থেরাপিউটিক, যেটা রেডিওথেরাপি, হ্যাঁ। আর হচ্ছে একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেডিওগ্রাফি। ইন্ডাস্ট্রিয়াল রেডিওগ্রাফি কি, মনে করো মালয়েশিয়া 100 কত তলা টিউমার তৈরি করছে, তাই না? বাংলাদেশও একটা বঙ্গবন্ধু টাওয়ার করতেছে পূর্বাঞ্চলে, জানো তোমরা, 147 তলা হবে আর কি, হ্যাঁ। তো সেখানে এই যে রড গিলি দিবে, সিমেন্ট গিলি দিবে, অন্যান্য কম্পোনেন্টস গিলি দিবে, সেগুলির গুণগত মান ঠিক আছে কিনা। মনে করো একটা রড দিল, রডের ভিতরে ত্রুটিজনিত ত্রুটি আছে, অর্থাৎ রডটা বানানোর সময় ভিতরে বাতাস ছিল বা এই জন্য ফাঁপা আছে, এরকম যদি সমস্যা থাকে তাহলে সহজেই রড ভেঙে যাবে। এই ধরনের সমস্যা আছে কিনা এগুলো আবার স্ক্যান করে দেখবে। এছাড়া তুমি একটা চকলেট খেলা, মনে করো, এই চকলেটের গুণগত মান ঠিক আছে কিনা, সিগারেটের গুণগত মান ঠিক আছে কিনা। এই যে ইন্ডাস্ট্রি, এগুলি ইন্ডাস্ট্রিতে যে গ্রাফ করে, সেগুলি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেডিওগ্রাফি। তাহলে আমরা জানলাম অ্যাপ্লিকেশন অফ রেডিওলজি কোন কোন জায়গায় আছে। আমাদের একটা ডায়াগনোসিস এবং রেডিওথেরাপিতে আছে, এছাড়া ইন্ডাস্ট্রিয়াল রেডিওগ্রাফিতে আছে। এছাড়া আরেকটা কথা এখানে উল্লেখ করে নাই, সেটা হচ্ছে যে তার জানি ব্যাকগ্রাউন্ডের সাউন্ড হচ্ছে, প্লিজ। আচ্ছা, তোমরা কি সাউন্ড শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। কার যেন একটু ডিস্টার্ব হচ্ছে, কারটা একটু মিউট করে রাখতে, আনমিউট করে রাখলে মনে ভালো হয়, যার থেকে সমস্যা সাউন্ড আসতেছে। আচ্ছা, তাহলে আমরা ইন্ডাস্ট্রিয়াল রেডিওগ্রাফিটা কি যেটা জানলাম, ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক রেডিওগ্রাফি কি সেটা জানলাম। আর একটা রেডিওগ্রাফি আমরা যেটা করি সেটা হচ্ছে
এয়ারপোর্টে তোমরা জানো যে এয়ারপোর্টে যখন আমাদের লোকজন যায় তখন তখন আমরা স্ক্যান করে দেখি যে তার পেটের ভিতরে স্বর্ণ ঢুকাইলো কিনা। অনেকে তো এখন ইয়াবা খায়, ইয়াবা, স্বর্ণ, মানে কি বলে এই যেগুলি দামি গোল্ড আছে এগুলি খেয়ে ফেলে, এখন খেয়ে ভিতরে বা তার বিশেষ উপায়ে তার ইন্টেস্টাইনে ঢুকায় তারপর নিয়ে আসে। এগুলি তার ভিতরে আর লুকায়িত আছে কিনা এগুলি সাধারণত স্ক্যান করে দেখে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তার লাগেজ যে বিদেশ থেকে আসে, লাগেজের ভিতরে কোনো যেগুলি নিষিদ্ধ পণ্য আছে কিনা, গান হয়তো, বন্দুক হতে পারে, অথবা অন্য অস্ত্র হতে পারে, অথবা এরকম মাদক দ্রব্য হতে পারে, অথবা চাকু, ছুরি, যাই যেগুলি নিষিদ্ধ আর কি, সেগুলি যদি থাকে তাইলে আমরা এই স্ক্যান করলে সাথে সাথেই ওইগুলি ছবি স্ক্রিনে ভেসে আসবে। তাইলে আমরা এয়ারপোর্টেও আমাদের কাজ আছে, ঠিক আছে? তাহলে এগুলি পোর্টাল রেডিওগ্রাফি। হ্যাঁ, আচ্ছা, তাইলে আমরা এইগুলি সম্বন্ধে, রেডিওগ্রাফিটার সম্বন্ধে আলোচনা করলাম। কোন বুঝতে কারো সমস্যা হচ্ছে না তো? না স্যার, বুঝা না যাচ্ছে। স্যার। আচ্ছা, এখানে দেখো এই যে অবজেক্ট, মানুষটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে একটা এক্সরে, এক্সরে মেশিন, এক্সরে মেশিনের এটা হচ্ছে টিউব, এইটা হচ্ছে টেবিল, আর এই টেবিলের এখানে থাকে ডিটেক্টর বা ক্যাসেট, বা যেমন ডিআর এর ডিটেক্টর থাকে, আর ডিআর ছাড়া যেগুলো নর্মাল মেশিন আছে ওগুলোর ভিতরে এখানে ক্যাসেট থাকে, ওই ইন্টেন্সিফাইং স্ক্রিন, ক্যাসেটের ভিতরে সাদা স্ক্রিন থাকে। এটা হচ্ছে টেবিলের ভিতরে শুয়ে আছে রোগী। এই যে এটা একটা গ্রাফ তৈরি হয়েছে, রেডিওগ্রাফি তৈরি হলো, এক্সরে, হাতের এক্সরে, হাতটা ভাঙিয়া গেছে, এই যে বাংছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা এটা রেডিওগ্রাফি সম্বন্ধে আলোচনা করলাম। এবার এক্সরে ফিল্মগুলি আসলে বক্সে কি আকারে থাকে, আমরা এই যে ধরো একটা ফুজি ফিল্মের ছবি দেখালাম, এটা হচ্ছে এমনি নর্মাল এক্সরে যেগুলি ইউজ করি আমরা, সেই এইখান থেকে এই যে প্যাকেট এখান থেকে তুলে তারপরে নখ দিয়ে চিমটি দিয়ে একটা উপরে দিয়ে তার তুলি, তুলি আমরা, ঠিক আছে? এই যে কভারটা তুলে ফেলি। আচ্ছা, এইটা এগুলি বক্স একটা বিনের ভিতরে রাখি আমরা, অথবা এইভাবে তো বিন না থাকলে খাড়া করে রাখি। বিনটা কেমন আমরা একটু দেখি। এই যে দেখো, এই যে এটা হচ্ছে বিন। হ্যাঁ, এই ফিল্ম বিন মানে ফিল্মের প্যাকেট, ফিল্মটা এখানে রাখি, যে এখানে 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 রাখি। তারপরে এটা বন্ধ করে দিই। বন্ধ করে দিলে তুমি যদি লাইটও জ্বালাও তাইলেও সমস্যা হবে না। অর্থাৎ আমরা জানি রেডিয়েশন এবং লাইট এই দুইটাই সেন্সিটিভ এর জন্য, কি বলে, এক্সরে ফিল্মের জন্য দুটোটাই সেন্সিটিভ। এবং এক্সরে লাগলেও তোমার নেক্সট দ্বিতীয়বার আর কাজ করবে না। ইভেন লাইট লাগলে, এই যে সূর্যের আলো লাগলেও, বা তোমার নট অনলি সানলাইট, অলসো তোমার ল্যাম্প লাইট, এগুলি যে কোনো লাইট লাগলে তোমার ফিল্ম নষ্ট হয়ে যাবে। এই জন্য এই বিনটা আমরা বন্ধ করে রাখি, মুখ বন্ধ করে রাখি, তারপরে লাইট জ্বালাইতে পারি যখন এটা রুম পরিষ্কার করার দরকার, করার প্রয়োজন। যাই হোক, এগুলি আমরা এই বিনের ভিতর রাখি পেনগুলি, তাইলে আর নষ্ট হবে না। কারণ নষ্ট হবে কি মাধ্যমে? তাইলে এক্সরে রেডিয়েশনের মাধ্যমে এবং সানলাইটের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এক্সরে ফিল্মের প্যাকেট দেখলাম, আর এটা হচ্ছে লেজার ইমেজিং ফিল্ম। এটা হচ্ছে সিটি স্ক্যান, এমআরআই। সিটি স্ক্যান এমআরআই তো নাম আমরা জানি, তাই না? এটা লেজার লেজার ইমেজার ফিল্ম, ইমেজিং ফিল্ম বলে। এটা একটা কোম্পানির একটা প্যাকেটের ভিতরে আছে। এইটার সাধারণত এই কভারটা আমি যখন এখানে প্যাকেটটা, এই যে এটা সামনের দিকে থাকবে, এটা যখন আমি প্রিন্টারের ভিতর ঢুকাবো, এরকম এরকম জাস্ট একটা ট্রের মতো রাইখা দিয়ে, ভিতরে জায়গা আছে, রাইখা দিলে এই তখন এই যে অংশটা খুলে যায়, এই যে উপরের অংশটা খুলে যায়, খুলে গিয়ে ফিল্ম এদিকটা বের হয়, ঠিক আছে? ওই মেশিনে টেনে নিয়ে যায়। তাহলে এটা হচ্ছে লেজার ফিল্ম, অটোমেটিক। হ্যাঁ, এটা মেশিনে অটোমেটিক ভাবে নিয়ে যায়। আর এটা হচ্ছে ম্যানুয়াল। এটা আমরা নর্মাল এক্সরেতে ইউজ করি, এনে প্যাকেট খুলে তার বিনের মাধ্যমে রাখি, অথবা অন্য কিছুতে রাখি, অথবা প্যাকেট এভাবেও রাখতে পারি আমরা একটা ইয়ের ভিতরে, টেবিলের মধ্যে রেখে, আর তারপরে এটা খুলে একটা একটা করে ক্যাসেটের ভিতরে ঢুকাই, বের করে একটা একটা ঢুকাই। এবং বের করার সময় খেয়াল রাখতে হবে, আমরা এই যে চিমটি দিয়ে এখানে এই কর্নারে ধরবো, এভাবে 5 আঙ্গুল দিয়ে
আমরা ধরবো না, তাইলে ফিঙ্গারে তোমার স্পট আসবে, আর্টিফ্যাক্ট আসবে। হ্যাঁ, কাজেই এই ফিঙ্গার আর্টিফ্যাক্ট যাতে না আসে এই জন্য আমরা এই কর্নারে ধরবো, ধরে এক চিমটি দিয়ে ধরে তারপরে ফিল্মটা ক্যাসেটের ভিতরে ঢুকাই দেবো। আচ্ছা, তাহলে আমরা এটা হচ্ছে প্যাকেট, এটা হচ্ছে ড্রাই ইমেজিং ফিল্ম, লেজার ফিল্ম, যেটা সিটি স্ক্যান এমআরআই ইউজ করি, আর এটা হচ্ছে নর্মাল ফিল্ম যেগুলি এক্সরে ইউজ করি আমরা। আচ্ছা, এবার X-ray film the key. X-ray film for general radiography consists of an emulsion gelatin contains radiation sensitive silver halide crystals such as silver bromide or silver chloride and a flexible transparent blue tinted base. তার মানে X-ray film হচ্ছে X-ray করার জন্য, রেডিওগ্রাফ তৈরি করার জন্য যেটা ইমালশন এবং জেলাটিন কন্টেন্ট দ্বারা গঠিত, খুব সেনসিটিভ সিলভার হ্যালাইড ক্রিস্টাল থাকে উপরে, একটা কি বলে, তাহলে একটা ফিল্ম সাধারণত একটা ফিল্ম কি থাকে, একটা বেস থাকবে শক্ত, সাধারণত পলিস্টার প্লাস্টিক যারা ওই শক্ত। X-ray ফিল্ম কি দেখছো সবাই? কেউ দেখো না এমন আসো? হ্যালো, জি স্যার, দেখি নাই। তো তুমি ফিল্মই দেখো না এখনো? না স্যার। কিউরিওসিটি জাগে না যে একসাথে আমরা কাজ করবো, সিটি স্ক্যানে কাজ করবো, ফিল্মটা কেমন একটু দেখি, দেখার দরকার ছিল। যাই হোক, এটা সাধারণত ব্লু। আইএসটিতে কি ল্যাবরেটরি আছে যেখানে এগুলো দেখা যাবে স্যার? ঢাকা আইএসটি ল্যাবরেটরি নাই, কিন্তু অ্যাকচুয়ালি ফিল্ম আছে, তোমার দেখতে চাইলে ল্যাবে যা দেখতে পারবে। যাই হোক, এছাড়া আমার যদি আগ্রহ থাকে, এক্স-রে ল্যাবরেটরি দেখতে হবে এমন না, তোমার বাড়ির কাছে কত ক্লিনিক আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে, হসপিটাল আছে, যা এখানে কি করে একটু দেখি, এই আগ্রহটা আমার ছাত্রদের ভিতরে নাই। ঘরে বসে আছি, টিভি কখন দেখেন ক্লাস হয় করবো, স্যারের নোট দিকে পড়বো, বাস পাস করবো, এই যে আগ্রহটুকু নাই বলেই আমরা উপরে উঠতে পারি। যার ফলে কেউ কেউ দেখা যায় যে তোমাদের ভিতর থেকে দেখবা যে একজন কানাডা চলে গেছে 10 লাখ টাকা ইনকাম করতে, আর তুমি সেই খাগড়াছড়ির 10,000 টাকার, এই ধরনের অ্যাটিটিউড যাদের আছে যে আমি X-ray ফিল্ম এখনো দেখি নাই, ল্যাবরেটরিতে আছে কিনা, না থাকলে আমি কেন দেখবো, এই অ্যাটিটিউড যাদের আছে ওই 10,000 টাকার চাকরি নিয়েই তারা ব্যস্ত থাকবা। আর কেউ 10 লাখ টাকা ছাড়ে গাড়ি তোমার সামনে দিয়া গাড়ি বাড়ি সেন্ট ঘুরবে। কাজেই ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড, সো তোমার একটা অবশ্যই আগ্রহ থাকতে হবে। যেমন অনেকে আছে, আমি আমার জানি কয়েকজন ছেলে আমাদের এখানে যারা আছে খুব ভালো ছাত্র, কিন্তু তারা ভালো চাকরি পায় না। আবার আছে যারা খুব সিনসিয়ার, কাজ শেখার আগ্রহ আছে, তারা কিন্তু খুব ভালো চাকরি পায়। এবং জর্জান্ত উদাহরণ হচ্ছে, একটা ছেলে ছিল আমি জানি, নেতা টাইপের ছিল, ব্যতিক্রমী নেতা। তো সে কাজটা যখন মিছিল মিটিং হইতো সে ঠিকই করতো, কিন্তু ক্লাস থেকে ঠিক মতো করতো এবং আগ্রহ ছিল। আমার খুব ডিস্টার্ব করতো মাঝে মধ্যে, স্যার এটা 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 একটু কেমনি কি, আমি মাঝে মধ্যে বিরক্তি হইতাম, অনেক সময় ইম্পর্টেন্ট কাজ করতেছে আসছে, নেতা মানুষ, খুব বেশি ধর্মক দেওয়া যায় না। তো এখন সে কিন্তু এখন অ্যাপোলোতে চাকরি করে এবং ভালো স্যালারি, বুঝছো, এই আগ্রহের কারণে। সে কিন্তু ভালো চাকরি ছিল না, একটু মোটামুটি গর্দব টাইপের, অনেক কষ্ট করে পাস করেছি। হ্যাঁ, তো কাজেই ইট ইজ দ্য ডিফারেন্স। এই ডিফারেন্স গুলি তোমরা এখন যেখানে আসো, তুমি ওখানে যাও, তোমার ডায়াগনস্টিক সেন্টার আছে, এক্সরে আছে, বাংলাদেশের সব জায়গায় আছে। তুমি এক্সরে কিভাবে করে, এক্সরে মেশিন গুলি কেমন, এক্সরে এটা কি ভূত না পেট, আমি ডিপার্টমেন্টে ভর্তি হলাম, একটু খোঁজ খবর নিবো না, এই জিনিসগুলো তোমাদের থাকা উচিত। যাই হোক, তাহলে আমরা প্রপার্টিস হিস্ট্রিটার সম্বন্ধে একটু জেনে নিই। প্রথমে ফিল্ম মার্কেটেড বাই জর্জ ইস্টম্যান কালার, আমরা একটা নাম শুনছি আগে, তোমরা জানো হতো, আগে ইস্টম্যান কালারের পিকচার ছবি হইতো, সিনেমা দেখি আমরা ইস্টম্যান কালার পর্দার ভিতরে। তাহলে ইস্টম্যান প্রথম এই ফিল্ম তারা মার্কেট করে বিশ্বের ভিতরে। তখন যখন প্রথম আবিষ্কার হয় তখন ছিল একটা গ্লাস প্লেটস এবং ওয়ান সাইডেড ইমালশন। এখন এক্সরে কিন্তু এখনো ওয়ান সাইডেড ইমালশন আছে, যেমন মেয়েদের ব্রেস্টের এক্সরে হয়, সেটা হচ্ছে ওয়ান সাইডেড ইমালশন, মানে একদিকে থাকে, প্রলেপটা একদিকে থাকে। আর এক্সরে প্রলেপ বর্তমান যেগুলি রেডিওগ্রাফ করে সেগুলির প্রত্যেকটা ভিতরে বোথ সাইডেড ইমালশন, দুই সাইডে আছে। তো এক সাইডেড ছিল আগে, এখন দুই সাইডেডও আছে, এক সাইডেডও আছে। তাহলে প্রথমে ছিল গ্লাস প্লেটস, তারা প্লেটের মতো স্বচ্ছ ছিল আর কি। আচ্ছা, these were coated with emulsion on one side only, এক সাইড ছিল। এক্সপোজার was quite high, অনেক বেশি লাগতো। এখন যেমন তুমি ইন্টেন্সিফাইং স্ক্রিন আছে,
এক্স-রে ক্যাসেটের ভিতরে, যেটা ক্যাসেটের ভিতরে ফিল্ম থাকে, তারপরে আমরা এক্স-রে করি আর কি। তো এখন কিন্তু আগে কিন্তু ইয়ে ছিল না, স্ক্রিন ছিল না। ইন্টেন্সিফাই স্ক্রিনের কাজ কি? হোয়াট ইজ ইন্টেন্সিফাইং? ইন্টেন্সিফাই মানে হচ্ছে বহু গুণে বৃদ্ধি করা, ইন্টেন্সিফাই করা। ইন্টেন্সিফাইং স্ক্রিন হচ্ছে এক ক্যাসেটের ভিতরে সাদা দপ্তরের একটা পর্দা, যে পর্দা তুমি 1% এক্সরে দিলে প্রায় 95% পর্যন্ত তোমার এই করতে পারে, এটা বৃদ্ধি করে নেয়, যার ফলে এক্সরে কিন্তু কম দিলে চলে। আর আগে তো সেই সুযোগ ছিল না, যার ফলে অনেক কোয়াইট হাই ডোজ দিতে হতো, তার মানে অনেক বেশি ক্ষতি হতো আগে রোগীদের। তারপর গ্লাস প্রেস ওয়ার ইউজড আনটিল ওয়ার্ল্ড ওয়ার ওয়ান। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত এটা সাধারণত গ্লাস প্লেট ইউজ হয়েছে। তারপরে 1924 সালের পর থেকে এটা সাধারণত সেলুলোজ হয়েছে। আগে ছিল নাইট্রোসেলুলোজ বেসড, এখন সেলুলোজ বেসড। আচ্ছা, যাই হোক, তাহলে এক্সপোজার অনেক বেশি লাগতো। গ্লাস প্লেটস আর ইউজ আনটিল ওয়ার্ল্ড ফার্স্ট প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত এটা ইউজ হইতো। ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যেটা, এটা ছিল নাইট্রোসেলুলার বেসড ফিল্ম ওয়াজ ফাউন্ড টু বি এ মোর ফিজিবল চয়েস ফর রেকর্ডিং এক্সরে রেকর্ড করার জন্য নাইট্রোসেলুলার বেসড ফিল্ম যেটা ছিল আগে, সেটা ইউজ হতো ওয়ার্ল্ড ওয়ার ওয়ান পর্যন্ত, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত। তারপরে 1924 সাল থেকে আমরা এটা আবার নতুন করে বোথ সাইডের ইমালশন শুরু হয়। দিস ফিল্ম ওয়াজ সিঙ্গেল ইমালশন। এখন তো বোথ ইমালশন, দুই দিকে ইমালশন, আগে ছিল সিঙ্গেল ইমালশন। ইমালশনটা কি? উপরের প্রলেপ সোডিয়াম ব্রোমাইড ক্রিস্টাল লেভেল যেটা থাকে সেটা হচ্ছে ইমালশন, এবং এই সিঙ্গেল ইমালশন ছিল। এখন উভয় সাইডে আছে, অবশ্য বোথ সাইডেও আছে ম্যামোগ্রাফিক ফিল্মে। It was later discovered that double emulsion responded to access faster. আগে যখন পরবর্তী ডিসকভার হলো তখন ডাবল এমালশন রেসপন্ড করলো এবং সেটা এক্সরে ফাস্টার হলো। এখন অনেক ফাস্টার এক্সরে এবং স্বচ্ছ, নট অনলি ফাস্টার, অলসো ক্রিস্টাল ক্লিয়ার। The flow with nitrocellulose based film was easy flammability. আগে যেটা ছিল নাইট্রোসেলুলার বেসড ফিল্ম, এটা খুব ইজি, সহজে আগুন যে কোনো জায়গায় বার্ন হতো, বিশেষ করে বেশি গরম জায়গায় রাখলে বার্ন হইতো এবং নষ্ট হতো, যার ফলে ফিল্মের তুমি এই যে এখন যে রোদ করছে, এখন যদি তুমি ওয়ালের পাশে রেখে দাও এবং এই ধরো বলে তুমি জানালা খুলে রাখছো, রোদ্র আসতেছে, এরকম অবস্থায় দিলে তখন ফিল্ম নষ্ট হইতে পারে। কিন্তু এখন কিন্তু ফ্ল্যামেবিলিটি নাই বললেই চলে। হ্যাঁ, এখন কিন্তু আগুনেও জ্বালাইতে পারবে না এখন যে ফিল্মগুলো আছে। In 1924, cellulose acetate replaced the nitrocellulose based film. 1924 সালের পর থেকে আমরা নাইট্রোসেলুলাস যেটা ছিল সেটা এখন সেলুলাস হিসেবে ইউজ করি এবং সেটা অনেক স্বচ্ছ এবং সুন্দর। How does a radiographic film work? কিভাবে কাজ করে? Oxygen displays the radiographic image and consist of emulsion, single or double. Single মানে ওই যে তোমার ম্যামোগ্রাফি মেয়েদের এক্সরে করে সেটা সিঙ্গেল, আর সচরাচর যে ফিল্মগুলি আছে সবগুলি ডাবল ইমালশন অফ সিলভার হ্যালাইড। সিলভার ব্রোমাইড ইজ মোস্ট কমন। সিলভার হ্যালাইড বা সিলভার ব্রোমাইড দিয়ে তৈরি করে উপরে প্রলেপ ইমালশনের অংশটা, আর নিচে বেস থাকে তো সাধারণত প্লাস্টিক দিয়ে, যেটা তুমি হাত দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু খুব সহজেই খুব শক্ত হবে, which when exposed to light, যেটা লাইট বা exposed light produce a silver ion and electron. Subsequently, the silver ions attach and clumps of metallic silver are formed. যখন তোমার কোনো এক্সরে ইন্টেন্স ক্যাসেট ভেদ করে দেখো কতগুলি এক্সরে কত পাওয়ারফুল জিনিস। তুমি এক্সরে একটা ইয়ার থেকে টিউব থেকে যখন বের হয়, এক্সরেটা সাধারণত তিন ভাবে বের হয়। একটা হচ্ছে প্রাইমারি রেডিয়েশন, একটা সেকেন্ডারি রেডিয়েশন, একটা হচ্ছে স্ক্যাটার্ড রেডিয়েশন। তাইলে যখন এক্সরেটা প্রডিউস হইলো, এক্সপোজার মেশিনে যখন আমরা এক্সপোজ দিই, যদি নিঃশ্বাস টেনে বন্ধ রাখেন, কোনো এক্সরেতে নিঃশ্বাস বন্ধ রাখা লাগে, কোনোটা লাগে না। তো যখন নিঃশ্বাস বন্ধ রাখেন তখন আমরা এক্সপোজ দিই, সুইচ টিপ দিই, দিলে পরে এক্সরে প্রডিউস হইলো। কিভাবে প্রডিউস হলো? এক্সরে টিউবের মাধ্যমে। তারপরে বের হলো কোন দিক দিয়ে? টিউবের সাধারণত উইন্ডোর সাইড দিয়ে, নিচ দিয়ে। তো বের হওয়ার পরে সেই
যে রেডিয়েশনটা থাকে সেটা তিন ধরনের। একটা হচ্ছে প্রাইমারি রেডিয়েশন, একটা সেকেন্ডারি রেডিয়েশন, একটা হচ্ছে স্ক্যাটার্ড রেডিয়েশন। প্রাইমারি রেডিয়েশন যেটা কম দুর্বল সেটা সাধারণত ওখানে ভ্যানিশ হয়ে যায়। তারপরে সেকেন্ডারি রেডিয়েশনটা অবজেক্ট পাস করে, মানুষের দেহ ভেদ করে। দেহ ভেদ করার পরে একটা দেখো স্টিলের ক্যাসেট থাকে, সেই ক্যাসেটটা ভেদ করে। তারপরে একটা উপরে যে টেবিল থাকে, এই যে আমরা যে টেবিলটা দেখো কতগুলি কিছু ভেদ করে দেখো, এই যে এক্সরে টেবিলটা ভেদ করে, মানুষের দেহ ভেদ করে। তারপরে এটার ভিতরে একটা ক্যাসেট থাকে, ক্যাসেট ভেদ করে, স্ক্রিন ভেদ করে। এই তারপরে এই টিউব থেকে এক্সরেটা বের হয়। তাহলে কতটা পাওয়ারফুল জিনিসটা। আচ্ছা তাহলে আচ্ছা তাহলে এইভাবে আমাদের এক্সরে ওয়ার্ক করে। এবং সেখানে এক্সরেটা তৈরি হওয়ার পরে তোমার যে এক্সরে ফিল্মের ভিতরে যে সিলভার হ্যালাইড আছে সেখানে যায় ইন্টারাকশন করার পরে তারপরে ওখানে একটা লেটেন্ট ইমেজ তৈরি হয়। লেটেন্ট ইমেজ কি? হোয়াট ইজ লেটেন্ট ইমেজ? লেটেন্ট ইমেজ হচ্ছে এমন একটা ইমেজ যেটা সাধারণত একটা ছবি তৈরি হইলো কিন্তু সেটা ঘুমন্ত অবস্থায় রইলো। হ্যাঁ, ওইটাকে আবার পজিটিভ করতে হবে। নেগেটিভ অবস্থায় থাকলো সেটা আবার পজিটিভ করতে হবে। সেটা হচ্ছে লেটেন্ট ইমেজ। এই লেটেন্ট ইমেজ তৈরি হলো। আচ্ছা, এবার আমরা এই লেটেন্ট ইমেজটাকে কিভাবে ভিজিবল ইমেজে পরিণত করব? প্রসেসিং এর মাধ্যমে। হ্যালো, আমার কথা শোনা যায়? জি স্যার। স্যার শোনা যাচ্ছে স্যার। তারপরে ওই আমরা কিভাবে প্রসেস করতে পারি? একটা হচ্ছে সাধারণত ম্যানুয়াল ওয়াশ করে আমরা এটাকে 5টা স্টেপে ডেভেলপিং, রিনজিং, ফিক্সিং, ওয়াশিং, ডাইং এ দিয়ে তারপরে আমরা সেটাকে পজিটিভ করি। তারপরে আবার আরেকটা সিস্টেম করি সিআর এর মাধ্যমে, কম্পিউটার রেডিওগ্রাফি। এটার মাধ্যমে করি এখন খুব সহজেই। এছাড়া অটোমেটিক মেশিন আছে, সেই মেশিনে ফটোকপি মেশিনের মতো এই সাইড দিয়ে ফিল্ম অন্য সাইড দিয়ে পজিটিভ হয়ে বের হয় এই কয়েক সেকেন্ড, 60 থেকে 90 সেকেন্ডের ভিতরে। তো কাজেই এইটা হচ্ছে আমরা পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ করি। পজিটিভ করার তাহলে ওয়ে কি কি? একটা হচ্ছে ম্যানুয়াল, একটা হচ্ছে অটোমেটিক, আর একটা হচ্ছে সিআর এর মাধ্যমে। ঠিক আছে, এইভাবে আমরা পজিটিভ করতে পারি। এবার ফিল্মের স্ট্রাকচার আমরা দেখি। এই যে ইট ইজ একটা ফিল্ম বোথ সাইডেড ইমালশন। এই যে একটা সাইড ইমালশন, নিচে আরেকটা সাইডেড ইমালশন, এটা হচ্ছে বোথ সাইডেড ইমালশন, এটা হচ্ছে বেস। আচ্ছা, এবার ফিল্ম কিভাবে তৈরি হয়? রেডিওগ্রাফিক ফিল্ম হ্যাজ টু বেসিক পার্টস, একটা হচ্ছে বেস, একটা হচ্ছে ইমালশন। হোয়াট ইজ বেস? এই যে বেস, এটা হচ্ছে শক্ত বেস। এই বেসটা থাকে পলিস্টার প্লাস্টিক দিয়ে শক্ত, আর এইটার উপরে যে প্রলেপটা থাকে এটা হচ্ছে ইমালশন। এটাতে 5 থেকে 10 মিউ মাইক্রোমিটার। মিউ মাইক্রোমিটার হচ্ছে কি? মিউ মাইক্রোমিটার হচ্ছে 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগকে বলা হয় 1 মিউ মাইক্রোমিটার। এই 5 থেকে 10 মিউ মাইক্রোমিটার হচ্ছে এটার থিকনেস। আর বেজের থিকনেস হচ্ছে 150 থেকে 250 মিউ মাইক্রোমিটার, এই বেজের থিকনেস। আচ্ছা, তাহলে এই বেসটা হচ্ছে এইটা, আর ইমালশন হচ্ছে উপরের প্রলেপ। Most films have 2 layers of emulsion, so these are referred as double emulsion film. এটা হচ্ছে রেফার্ড হচ্ছে একটা ডাবল ইমালশন ফিল্মের। এছাড়া সিঙ্গেল ইমালশন ফিল্মটা আমি আনতে পারিনি। যাই হোক, এইটাই মনে করে এটা বেস, আর উপরের অংশটুকু নিচের টুকু নাই। এটা হচ্ছে সিঙ্গেল ইমালশনের অবস্থা, আর এটা হচ্ছে ডাবল ইমালশন। সিঙ্গেল ইমালশনে এখান থেকে উপরের টুকু, আর ডাবল ইমালশন তো দেখতেই পাচ্ছ। তাহলে কি কি দ্বারা তৈরি ফিল্মের স্ট্রাকচার কি, কম্পোজিশন কি? একটা হচ্ছে বেস দ্বারা তৈরি, বেস, এবং একটা ইমালশন। বেসটা কি? শক্ত শক্ত, এরকম মনে করে একটা মোটা কাগজ যদি এরকম নাড়াচাড়া দিই, শক্ত এরকম বাজবে, শব্দ হবে। তাহলে এটা হচ্ছে বেস, এই শক্ত অংশটা। আর ইমালশন হচ্ছে এই উপরের প্রলেপ। এই প্রলেপটা সিলভার হ্যালাইড, সিলভার ব্রোমাইড দ্বারা তৈরি। কম্পোজিশন: এক্সিপিয়েন্ট, বেস, অ্যাডহেসিভ, ইমালশন। বেজের ভিতর থাকে পলিস্টার প্লাস্টিক, আচ্ছা, তাহলে এটা আমাদের পলিস্টার প্লাস্টিক দিয়ে তৈরি, আর সিলিভার হ্যালাইড গ্রেনস আর ভেহিকল ম্যাট্রিক্স, এগুলি হচ্ছে কম্পোজিশন। তাহলে সিলভার হ্যালাইড বা সিলভার ব্রোমাইড থাকে উপরের অংশটা, এই যে এই অংশটা। আচ্ছা, এই যে একটা ফিল্মের আমি যে কাট ক্রস সেকশন দেখাই, কাটি যদি একটা ফিল্মকে, তাইলে সামনের দিকে যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে বেস। এটা বেস, এই যে সুপার কোট থাকে,
এই সুপার কোটের এই যে অংশটুকু। তারপর ইমালশন, এটা হচ্ছে ইমালশন, আর অ্যাডহেসিভ লেয়ার, এটা হচ্ছে বেস। তাহলে 4টা লেয়ার থাকে একটা ফিল্মের ভিতরে। লেয়ার কয়টা? একটা সুপার কোট, একটা ইমালশন, একটা অ্যাডহেসিভ লেয়ার, একটা হচ্ছে বেস। এই 4টা স্টেপের মাধ্যমে একটা ফিল্ম তৈরি হয়। সিমিলারলি নিচেও তাই, যেহেতু এটা ডাবল কোটেড ফিল্মের একটা প্রতীক, কাজে এটা হচ্ছে বেস, এটা অ্যাডহেসিভ, ইমালশন, এটা সুপার কোট। এটা যদি নিচের অংশটুকু আমি দেখি সিমিলার, এটাও যেই এটাও সেই, জাস্ট এটা বেসটার উপরের নিচের অংশ, বোথ সাইডের ফিল্ম থেকে। আর ম্যামোগ্রাফি ফিল্মের এইটুকু থাকবে না, শুধু এই অংশটুকু থাকবে, এই বেস আর অ্যাডহেসিভ, ইমালশন, সুপার কোট। এইগুলো আমরা ক্রস সেকশনাল একটা ফিল্ম যদি দেখি তাহলে এইভাবে পাবো। এই যে ফসফর থাকে এখানে, প্রলেপ, ফসফরের প্রলেপ থাকে, এটা ইমালশন, এটা বেস, এটা কাটলাম ক্রস ওভার। এই যে এক্সরে যদি এই যে তীর চিহ্ন দিয়ে বুঝিয়েছে, এক্সরেটা এখানে এই হইলে এই যে ইন্টেন্সিফাইং স্ক্রিনের মাধ্যমে এইভাবে ছড়ায় এবং ইমেজ তৈরি করে। সিমিলার ভাবে এটাও দেখাইছে। আচ্ছা, transparent bed, it is the foundation of the film, 150 to 30 micrometer thick. এটা হচ্ছে তোমার বেজের ফাউন্ডেশন ফিল্ম। এটা 150 থেকে 300 মাইক্রোমিটার thick, আর provides a surface and support for the emulsion. নিশ্চিত করে কি কোন অংশ সারফেসের অংশটা এবং সাপোর্ট দেয় কি ইমালশন জগজগে করার জন্য। It must have strength, শক্ত, হ্যাঁ, strength, but it should be flexible, নরম। তুমি বাঁকা করতে পারো, ফোল্ড করতে পারো, হ্যাঁ, তুমি ইচ্ছা করলে এরকম কলমের মতো করতে পারো। অনেকে গ্রামের লোকজন দেখা যায় যে এক্সরে করার পরে হসপিটাল থেকে দিল, সেটাকে এরকম ফোল্ড করে নিয়ে যায়। এটা করা ঠিক না। ফিল্মের পরবর্তীতে তুমি 1 মাস পরে যদি এই ফিল্মটা দেখাইতে চাও, তাহলে এটা বাস করার ফলে এটা নষ্ট হয়ে যাবে, এটা দেখাইতে পারবে না। এই জন্য ফোল্ড রোগীকে বলতে হবে কোনো ফোল্ড করা যাবে না, বাস করা যাবে না, ঠিক আছে। ইট মাস্ট হ্যাভ স্ট্রেংথ বাট ইট শুড বি ফ্লেক্সিবল, বাঁকা করা যায়। মোস্ট ফিল্ম বেসেস আর কম্পোজ অফ পলিস্টার দ্বারা তৈরি। বেস যেটা, এই যে শক্ত অংশ, এই যে অংশ হচ্ছে বেস। আচ্ছা, এবার ইমালশন, যেটা উপরের প্রলেপ থাকে। ইমালশন ইজ দ্য হার্ট অফ দ্য ফিল্ম। আমাদের হার্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? আমরা শেষ, তাই না? তাইলে ইমালশন হচ্ছে একটা ফিল্মের হার্ট। তাহলে এক্সরে লেয়ার or light from the intensifying screen interact with the emulsion and the transfer information to the film. তাইলে আমাদের যে আমি বলছি আমরা আগেই যে হোয়াট ইজ ইন্টেন্সিফাইং স্ক্রিন। ক্যাসেটের ভিতরে দুইটা, উপরের ফ্রন্ট সাইডে একটা, ব্যাক সাইডে একটা, দুইটা ইন্টেন্সিফাইং স্ক্রিন থাকে, সাদা দবদবে। এটার কাজ কি? ইন্টেন্সিফাই করা, বহুগুণে বৃদ্ধি করা। অর্থাৎ 1% এক্সরে পড়লে সেটা প্রায় 95% পর্যন্ত রেডিয়েশন তোমাকে ইনপুট দিবে। কাজেই ইন্টেন্সিফাই স্ক্রিন, এই জন্য এটা অনেক দামি, অনেক দাম। ক্যাসেটের ভিতরে ইন্টেন্সিফাই স্ক্রিন থাকে। কেমন দেখতে? ভাই জিজ্ঞেস করে। সাদা, খুব সেন্সিটিভ, কয়েকদিন পর 2 দিন পর পরিষ্কার করতে বা প্রতিদিন পরিষ্কার করতে হয়। একটা তুমি হ্যান্ডকারশিপ দিয়া, সাদা হ্যান্ডকারশিপ রুমাল দিয়ে তুমি এটাকে পরিষ্কার করতে পারো। যদি দাগ পড়ে, সেই মনে করো একটা উকুন, মেয়েরা কাজ করলে উকুন পড়ে না, ওর চুল পড়ে না, একটা উকুনও যদি পড়ে, তুমি যদি পরিষ্কার না করো ইন্টেন্সিফাইং স্ক্রিনের ভিতরে উকুন থাকলেও, একটা চুল পড়লে প্রত্যেকটা ফিল্মের ভিতরে সেই উকুনের ছবি আসবে। ইট ইজ সো সেন্সিটিভ। That's why it must be clear after 3 or 1 per day, প্রতিদিন তুমি পরিষ্কার করবা। It is your duty. At first তুমি যখন ডিপার্টমেন্টে ইন করবা, you can check the cassette, এটার ভিতরে কোনো ডাস্ট আছে কিনা, then you can clear this. তাহলে these extra light from the intensifying screens interaction with the emulsion and transfer information of the film. আচ্ছা, তাহলে homogeneous mixture of the gelatin and silver halide crystal and about 3 to 5 micrometer thick. এটার thick হচ্ছে 3 থেকে 5 micrometer। ইমালশনের যেটা, ইমালশন কোনটা? তাইলে ইমালশন হচ্ছে এই যে কিছু উপরে অংশগুলো দেখা যায়, তো দেখা যায়। জি স্যার। স্যার দেখতে পাচ্ছি স্যার।
আচ্ছা তাহলে এটা তো বললাম, ইমালশন বললাম। এবার জিলাটিন। এবার জিলাটিনটা কি আমরা একটু দেখে আসি। আবার জিলাটিন দেখে আসছি। এই যে তোমার সুপারকোট এবং ইমালশন, এই লেয়ার গুলি মিলা যে অংশটা থাকে সেইটার নাম হচ্ছে জিলাটিন। আচ্ছা, এই জিলাটিনের ভিতর কি, জিলাটিন is clear so it transmit the light to the silver halide crystal। তাহলে এর কম্পোনেন্ট কি, সিলভার হ্যালাইড ক্রিস্টাল দিয়ে স্বচ্ছ জিনিস দিয়ে তৈরি থাকে। ইট ইজ পোরাস। পোরাস মানে কি, পোরাস মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। অর্থাৎ একটা তোমার মৌমাছির যে বাসা আছে না, আমাদের লাংস এর যে অ্যালভিওলি আছে না, এরকম। আচ্ছা, লাংসের সিধি সিধি অংশ আছে না, যেখানে বাতাসের থাকে, বাতাসের কুচুরি, এরকম অংশ এইটাকে বলে পোরাস। ইট ইজ দ্য পোরাস যা রিসিভ করতে পারে। ইট ইজ দ্য পোরাস সো দ্যাট প্রসেসিং কেমিক্যাল ক্যান ইজিলি পেনিট্রেট মানে ঢুকতে পারে থ্রু দ্য সিলভার হ্যালাইড ক্রিস্টাল। সহজেই তুমি যে কেমিক্যালটা আছে, কেমিক্যাল যে সিলভার হ্যালাইডের সাথে আমরা যে প্রসেস করি, এই প্রসেসে ডেভেলপিং, রিঞ্জিং, ফিক্সিং, ডেভেলপিং, ফিক্সিং এর এবং ডেভেলপিং এর যে কেমিক্যাল থাকে, এগুলো কি কন্টেন্ট আছে এগুলি পড়াবো আবার পরে। ডেভেলপ করার পরেই আমরা কিন্তু পজিটিভ করতে পারি। যে তোমার লেটেন্ট ইমেজটা ছিল সেটা ডেভেলপ করার পরেই আমরা ইনভিজিবল ইমেজে বা ছবি তৈরি করতে পারি। তাহলে সেখানে পেনিট্রেট করতে পারে, সহজেই পেনিট্রেট করতে পারে সিলভার হ্যালাইড ক্রিস্টাল। ইট ইজ দ্য পোরাস, এটার ক্ষুদ্র ক্ষুদ্র ভিতরে দানাদার জিনিস সহজেই ঢুকতে পারে। সো দ্য প্রসেস কেমিক্যাল ক্যান ইজিলি, কেমিক্যাল মানে কি, ওই ডেভেলপিং সলিউশন যেগুলি আমরা পজিটিভ করি, ইজিলি penetrate ঢুকতে পারে to the silver halide crystals। আচ্ছা, the primary function of the gelatin is to provide support medium for the silver halide crystals by the holding them in place। তাহলে প্রাইমারি ফাংশন অফ জিলাটিন টু প্রোভাইড, নিশ্চিত করে সাপোর্ট মিডিয়াম ফর দ্য সিলভার হ্যালাইড ক্রিস্টাল। এখন আমাদের ফিল্মগুলি একদম স্বচ্ছ, বর্তমান যে ফিল্মগুলি আছে একেবারে স্বচ্ছ, দেখো কি ঝকঝকে ছবি আসে। এই সিলভার হ্যালাইডের ক্রিস্টালটা কেমন দেখবে, এই যে এরকম এরকম পোরাস, ভিতরে দানাদার, ভিতরে ভিতরে সিরিজ এরকম মনে হয়, এই যে এরকম। তাহলে 98% সিলভার, এটা আবার কি দিয়ে তৈরি দেখো, এই যে সিলভার হ্যালাইড, যেটা সিলভার হ্যালাইডটা আবার দুই ধরনের জিনিস দিয়ে তৈরি। একটা 98% সিলভার ব্রোমাইড আর 2% সিলভার আয়োডাইড। এটা বাই জিজ্ঞেস করে সিলভার হ্যালাইড কি কি থাকে সিলভার হ্যালাইডের ভিতরে, তখন বলতে হবে সিলভার ব্রোমাইড থাকে 98% আর সিলভার আয়োডাইড থাকে 2%। মেবি চেবুলার মানে এই যে দেখো এইরকম, এই আকৃতিকে বলে চেবুলার। আচ্ছা, আচ্ছা তাহলে টেবুলার কেমন দেখতে, সারণী বা পাঠক টাইপের, এই যে এরকম কয়েকটা কোণ থাকে। আচ্ছা, টেবুলার কিউবিক, কিউবিক। আচ্ছা, তারপরে অক্টাহেডারাল পলিগোনাল ইন শেপ। এটা পলিগোনাল মানে তোমার অনেকটা ওই যে ডায়মন্ডের, লাইক এজ এ ডায়মন্ড এটা দেখতে। আচ্ছা, টেবুলার শেপ ইউজ মোস্ট কমনলি ফর দ্য জেনারেল রেডিওগ্রাফি। আমাদের জেনারেল রেডিওগ্রাফি যেটা আছে, এক্সরে করার জন্য যেটা আছে, সেটাকে মোস্ট কমনলি আমরা ইউজ করি। অ্যাবাউট 0.1 মিউ মাইক্রোমিটার থিক অ্যান্ড 1 মিউ মাইক্রোমিটার ইজ ডায়ামিটার। এটা ডায়ামিটার এবং ঠিক প্রায় সমানই। আচ্ছা, তাহলে এটা সিলভার হ্যালাইড ক্রিস্টাল কি কি দ্বারা তৈরি, সিলভার ব্রোমাইড, সিলভার হ্যালাইড, আর এটার থিকনেস কতটুকু সেটাও জানলাম আমরা, এটা দেখতে কেমন সেটাও জানলাম। আচ্ছা, এবার টাইপস অফ এক্সিপিয়েন্স। স্যার টাইম শেষ মনে হয় স্যার, 5 মিনিট আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি না? জি স্যার। আচ্ছা, তাহলে টাইপস অফ এক্সরে ফিল্ম। টাইপস অফ এক্সরে ফিল্মের ভিতরে প্রথমে আছে স্ক্রিন ফিল্ম, মোস্ট কমনলি ইউজড, যেটা এক্সরে আমরা ইউজ করি স্ক্রিন ফিল্ম। সকল এক্সরে সাধারণত স্ক্রিন ফিল্ম আমরা ইউজ করি। এটা মোস্ট কমনলি ইউজড, সেনসিটিভ টু ব্লু লাইট। একটা দেখতে কেমন, এটা আমরা তো আগেই বলছি অনেকটা ব্লু। আচ্ছা, সেনসিটিভ টু ব্লু লাইট, ইমিটেড, নির্গত হয় বা এটা ইন্টেন্সিফাই স্ক্রিন এন্ড ডাইরেক্ট অ্যাকশন অফ ওই এক্সরে। দেশে আশাবাদী থাকে না, অক্টোবর তবে এখনো আশাবাদী করে, এখনো অক্টোবর না একটা একটু অক্টোবর নয় না, সেপ্টেম্বর একটা, অক্টোবর একটা। হ্যালো, তোমরা সেপ্টেম্বর একটা না না সেপ্টেম্বর একটা অক্টোবর একটা, হ্যাঁ। কার জায়গা থেকে যেন ডিস্টার্ব হচ্ছে। এই মোস্তাক মিউট করো। Used in cassette with the intensifying screens
শান্ত ক্যাসেটের ভিতরে ইন্টেন্সিভ সাদা স্ক্রিন থাকে দুইটা, সেটা হচ্ছে ইন্টেন্সিভ স্ক্রিন। আমরা সেটা হাই স্পিডে না করে সুপার স্পিডে স্ক্রিন করতে পারি। আমরা জানি যে ইন্টেন্সিভ স্ক্রিনে আবার প্রকারভেদ আছে, একটা হচ্ছে মিডিয়াম স্পিড স্ক্রিন, একটা হাই স্পিড স্ক্রিন, একটা হচ্ছে সুপার স্পিড স্ক্রিন, একটা লো স্পিড স্ক্রিন। লো স্পিড স্ক্রিন সাধারণত আমরা লো এবং মিডিয়াম সাধারণত ম্যামোগ্রাফিক ফিল্ম যেটা মেয়েদের একসাথে বা ছেলেদের মেমোগ্রাফি কিন্তু ছেলেদের মেয়েদেরও হয় না, ছেলেদেরও হয়, সেটা অবশ্য কম, অনেক কম। কারণ অনেক ছেলেদেরও ব্রেস্টের সমস্যা থাকে, মেয়েদের মতো ব্রেস্ট হয়ে যায়। আমার এক আত্মীয় আছে এরকম, মেয়েদের চেয়ে বড় মনে হয় ব্রেস্ট তার, হ্যাঁ, এবং তার আস্তে আস্তে ঠিক হচ্ছে এবং তার জন্য চিকিৎসা চলছে। তো যাই হোক, তখন এরকম সমস্যা হলে মেয়েদের এবং ছেলেদের তোমার ম্যামোগ্রাম করে, সেটার জন্য তোমার লো এবং মিডিয়াম স্ক্রিন লাগে। তাহলে স্পিড হাই ইন্টেন্সিভ স্ক্রিন কি কি ধরনের আছে? একটা হচ্ছে লো স্পিড স্ক্রিন, একটা মিডিয়াম স্পিড স্ক্রিন, একটা হাই স্পিড স্ক্রিন, একটা হচ্ছে সুপার স্পিড স্ক্রিন। সুপার স্পিড এবং হাই স্পিড স্ক্রিনটাই এখন বেশি ব্যবহৃত হয় এবং এটাতে অল্প রেডিয়েশন দিলে অনেক বেশি রেডিয়েশন আমরা পাই, যে 98% পর্যন্ত পেতে পারি। 1% রেডিয়েশন দিয়ে তাহলে এটা ইন্টেন্সিভ স্ক্রিনের কাজ, এবং সেটা ক্যাসেটের ভিতরে সাদা ধবধবে হাই স্পিড বা সুপার স্পিড আমরা ইউজ করি। আচ্ছা, তাহলে এটা গেল স্ক্রিন ফিল্মস। এবার নন স্ক্রিন ফিল্ম, ডাইরেক্ট এক্সপোজার ফিল্ম সাধারণত আমরা ডেন্টাল এক্সরেতে ব্যবহার করি, অথবা লিম্প দেখার জন্য, হ্যাঁ, বাক্কার লিম্প দেখার জন্য বিদেশে ইউজ করে, আমাদের দেশে ডেন্টাল এক্সরেতে ইউজ করি। has thicker coat of emulsion used without intensifying screen, কোনো intensifying screen লাগে না, কোনো ক্যাসেট লাগে না, এমনিতেই। সেটা তাহলে কিভাবে এক্সরেটা ফিল্মটা নষ্ট হয়ে যায় না? এটার ভিতরে ইনভেলাপ চিনিতে আমরা না, ইনভেলাপ চেনো তোমরা? চিঠি পাঠাতো না, এখনকার জেনারেশনটা চিঠি পাঠায় না, ইনভেলাপ না চিনি। জি স্যার চিনি। আচ্ছা, আগে তো চিঠি লিখতো, যার ফলে যে এখন চিঠি সিস্টেম তো চলেই গেছে, এই জন্য ভাবলাম যে হয়তো চিনো না। তো যাই হোক, ইনভেলাপের মতো অনেকটা দেখতে, ফিল্মটাও ছোট থাকে। এই ফিল্মটা সাধারণত ইনভেলাপের ভিতরে ঢুকায়া তোমরা আমাদের মিরপুর 14 নম্বরে ডেন্টাল মেডিকেল কলেজ হসপিটাল আছে, কেউ যদি এখানে বাসা আশেপাশে থাকে যে ওখানে দেখতে পারো, মানে বিটিসিটি একটা আছে, এই এই মেশিনটাও দেখতে পারো। আর একটা যেটা অন্য কোথাও নাই। আর তোমার ডেন্টাল এক্সরেও কেমন সেটাও দেখতে পারো, এবং খামের ভিতরে ভরা ছোট্ট, দেখুন 1.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি, এটার লম্বায় 2.5 ইঞ্চি, ঠিক হচ্ছে 1.5 ইঞ্চি, এরকম মাপের ইন্ট্রাওরাল ফিল্ম যেটা ব্যবহার হয়। সাধারণত দাঁতের মনে করে দাঁতের এক্সরে করবে, দাঁতের আবার মানে ক্যানাইন, প্রিমোলার, মোলার, উইজডম, এই ধরনের দাঁতগুলির নাম। প্রথম দাঁতের নাম হচ্ছে ক্যানাইন, তারপর প্রিমোলার, মোলার, উইজডম। আচ্ছা, তো এই মনে করো তুমি উইজডম দাঁত দেখবা বা ক্যানাইন দাঁত দেখবা, এই দাঁত দেখার জন্য তখন ওই দাঁতের পিছনে তোমার ফিল্মটা সেট করা হয়, মানে ওই খামটা, ফিল্মের যে খামটা আছে ওইটা ইউজ করা ব্যবহার করা হয়। ফ্রন্ট সাইডটা দিতে হয় দাঁতের দিকে, তারপরে তোমার টিউবটা এদিকে দিয়ে তারপরে এই করতে হয়। ডাক্তার নুসরাত খান। সালাম আলাইকুম ম্যাডাম। জি ম্যাডাম। জি জি, হ্যাঁ সিল দিয়ে দেন, সিল দিয়ে দেন। হ্যাঁ, নাম লিখে দেবেন। হ্যাঁ, নাম্বার লিখে নিচে আপনি একটা সিল মেরে দিয়ে দেন আর সিগনেচার। হ্যাঁ, জি, ওকে, থ্যাংক ইউ। ক্লাস নিচ্ছি তো। হ্যাঁ, sorry, স্যার hello? হ্যাঁ বলো। স্যার দুজন ওয়েটিং রুমে আছে। আচ্ছা, তাহলে আমরা নন স্ক্রিন হ্যাজ থিকার কোট ইমালশন ইউজড উইদাউট ইন্টেন্সিফাইং স্ক্রিন। ইন্টেন্সিফাইং স্ক্রিন দরকার হয় না, ক্যাসেটেরও দরকার হয় না। Depends mainly on the action of X-ray. 4 times faster than that, the screen can so require 1/4 exposure only. কম এক্সপোজার লাগে সাধারণত। আর মেশিন এক্স-রে ডেন্টাল মেশিন দেখছো? অনেকে কেউ দেখছো কি? কারো অভিজ্ঞতা আছে?
হ্যালো, হ্যাঁ দেখছি স্যার দেখছি স্যার। আচ্ছা ওইটা এটা ওই যে গ্রামে বা ইয়াতে বাজারে চানাচুর বিক্রি করে না, চানাচুর করে ডাক দেয় না, ওইরকম চুঙ্গার টাইপের থাকে, ওখানে দাঁতের সাথে অ্যাডজাস্ট করে দাঁত বরাবর দেওয়া হয়, তারপরে ছোট এবং ছোট ডিমের আসে এবং অল্প দিলি হয়েছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে তোমার নন স্ক্রিন ফিল্ম। আচ্ছা, এটা সাধারণত ইন লিম্ব রেডিওগ্রাফিতে ইউজ হয় টু ডিটেক্ট ইন্ট্রাঅকুলার ফরেন বডি। যদি কোথাও ফরেন বডি মানে বাইরের কিছু জিনিস স্পিনটার ঢুকছে, এই যে মনে করো আমাদের ইয়াতে প্যালেস্টাইনের শিশুরা বয়স্করা মার খাচ্ছে ইসরায়েলের বর্বর ইসরায়েলের হাতে, ওখানে দেখা যায় যে এইটা স্পিংটারের বোমের স্পিংটার অনেক ঢুকে যায় দাঁতের দিকে বা অন্য বডি অন্য কোথাও, সেগুলি আইডেন্টিফাই করার জন্য সাধারণত এগুলি ইউজ করে টু ডিটেক্ট ইন্ট্রাঅকুলার ফরেন বডি। এরকম যদি কিছু ফরেন বডি ঢুকে অথবা মাছের কাটা অথবা হাড্ডি এরকম কিছু যদি ঢুকে থাকে তাহলে সেটাও আমরা দেখতে পারি। ইন ডেন্টাল উইথ ইন্ট্রাওরাল কার্ডবোর্ড, মানে একটা কার্ডবোর্ডের মতো একটা। এছাড়া মেয়েদের ব্রেস্ট এক্সরে, নট অনলি মেয়ে, ছেলেও বলছি আমি, এটা খুবই কম, লাখে একটা হয়তো এরকম। ম্যামোগ্রাফিক ফিল্ম সাধারণত ব্রেস্টের এক্সরের জন্য, এটা সিঙ্গেল কোটেড এক সাইডে, ডাবল কোটেড দেখাইছিলাম নিচে এবং উপরে, কিন্তু এটা স্যার আমাদের মধ্যে কিন্তু জয়েন্ট হতে পারছে না স্যার, রিকোয়েস্ট করতেছে জয়েন্ট দেওয়ার জন্য। আবার বাকি দেখতেছি। এখন সংসার কথা একটু তুমি আবার একটু ই করে দেখো তো পারলো কিনা। হ্যাঁ, ওকে। তাহলে ম্যামোগ্রাফি ফিল্ম হচ্ছে কি, ব্রেস্টের এক্সরে, মেয়েদের ব্রেস্টের এক্সরে করার জন্য যে ফিল্ম ইউজ করে সেটা হচ্ছে ম্যামোগ্রাফি, সাধারণত মেয়েদের ফিল্ম, ঠিক আছে বলা চলে, কারণ ছেলেদের লাখে একটা হয় বা হয় না। তাহলে এটার বৈশিষ্ট্য কি, এটা সিঙ্গেল কোটেড, এক সাইডের ইমালশন থাকে, হ্যাঁ, বোথ সাইড ইমালশন থাকে না। ইমালশন থাকে কয় সাইডে ম্যামোগ্রাফি ফিল্মে, বাইরে জিজ্ঞেস করে তখন বলবো সিঙ্গেল কোটেড বা এক সাইডে থাকে। আচ্ছা, আর ফাইন ফাইন গ্রেন, খুব গ্রেন খুব একেবারে সূক্ষ্ম সুন্দর। স্লো স্পিড, আচ্ছা স্লো স্পিড বলতে ওই যে আমাদের মিডিয়াম স্পিড অথবা লো স্পিড স্ক্রিন দিয়ে করি আমরা, লো স্পিড স্ক্রিনের স্ক্রিন প্রিন্সিফাইং দিয়ে স্ক্রিন দিয়ে করি। ক্যাসেট তো অবশ্যই লাগবে, ক্যাসেটের দুই পাশে ইন্টেন্সিটি থাকে স্লো স্পিড স্ক্রিন দিয়ে, কারণ এটা কম রেডিয়েশন লাগে। আমরা জানি একটা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যামোগ্রাফি অ্যান্ড এক্স-রে, এটা একটু জানা দরকার, বাইরে জিজ্ঞেস করতে পারে। এক্স-রেটা হচ্ছে তোমার অনেক রেডিয়েশন দিতে হয়, মিনিমাম 45 থেকে 50 কিলো ভোল্টেজের নিচে কোনো এক্স-রে নট পসিবল, ইম্পসিবল। তবে ওইটা তোমার 45 বা 40 কিলো ভোল্টেজের নিচে যদি কেবি যদি দাও তাহলে এক্স-রে তৈরি হবে না। আর অন দ্য আদার হ্যান্ড তোমার ম্যামোগ্রাফি ফিল্মের ভিতরে তোমার যদি তুমি 40 কিলো ভোল্টেজ দাও তাহলে কিছুই দেখবে না, কালো হয়ে যাবে। কারণ হচ্ছে ওগুলিতে যেহেতু ব্রেস্টের এক্সরে, ব্রেস্টটা কি, এটা কোনো হাড্ডি নেই, ব্রেস্ট হচ্ছে একটা মাংসপিণ্ড আর হচ্ছে চর্বি, তাই না? এগুলিকে তোমার ইমেজ তৈরি করতে হলে খুব কম রেডিয়েশন লাগে, এই জন্য ম্যাক্সিমাম 20 থেকে 30 ভিতরে কিলো ভোল্টেজ লাগে। মেশিনের কিলো ভোল্টেজ আছে কেবি, এই কেবি যদি তুমি 20 উপরে বা 30 উপরে দাও তাহলে তোমার কোনো ম্যামোগ্রাফির ছবি দেখবে না, কালো আসবে। আচ্ছা, তাইলে আমরা এই জন্য স্লো স্পিড স্ক্রিন ইউজ করি। স্লো স্পিড স্ক্রিন হইলে কি হবে, হাই কন্ট্রাস্ট আসবে, রেজোলিউশনটা খুব হাই আসে। আচ্ছা, ডিজাইন টু বি ইউজড উইথ সিঙ্গেল ইন্টেন্সিফাইং স্ক্রিন। আচ্ছা, সিঙ্গেল ইন্টেন্সিফাইং ডিজাইনের আচ্ছা শান্ত combination must be first to deliver minimum dose to the glandular tissue. Glandular tissue ওই ম্যামোগ্রাফি যে টিস্যুগুলি থাকে সেই টিস্যুকে গ্ল্যান্ডুলার টিস্যু বলে, এবং সেই তোমার অল্প রেডিয়েশন দিলেই সেটা পাওয়া যায়। এবার আবার ডুপ্লিকেটিং ফিল্ম ইউজড টু কপি রেডিওগ্রাফ, সাধারণত কপি রেডিওগ্রাফ ইউজ করার জন্য ডুপ্লিকেটিং অরিজিনাল ক্যাসেট টু বি কপিড ইনসার্টেড ইনটু এ ক্যাসেট বোস opaque front has been replaced by the pane of clear glass, একটা ছোট্ট গ্লাসের মতো। একটা জিনিস মনে করো তুমি
ইন্ডাস্ট্রিয়াল রেডিওগ্রাফি সাধারণত ইউজ করি আমরা। তো মনে করো একটা তুমি চকলেট, বিদেশে তো অনেক এগুলি সাধারণত খাদ্যদ্রব্যের উপর যখন ভেজাল দেয় তাহলে পাশে একটু বা অনেক কঠিন হয়, এগুলি কিন্তু আগেই তোমার মানে যদি কোনো কিছু তোমার হয় শান্ত এর মাধ্যমে পরীক্ষা করে তারপরে তোমার চলে আসে, এখানে তো সামান্যতম কিছু থাকে সেটাও বোঝা যাবে। Special duplicating film is placed with the emulsion side down onto radiograph and lid closed. Exposure made. যখন এক্সপোজার দেব এই ফিল্মের ভিতরে সাধারণত যে কোনো একটা যদি সামান্যতম একটা চকলেটের ভিতরে যদি একটা পোকাও থাকে, ছোট্ট পোকা, সেটাও আমরা দেখতে পাবো। তাহলে ম্যামোগ্রাফি ফিল্ম, সিঙ্গেল এমালশন, এগুলি সব ডাবল এমালশন। আচ্ছা, এবার স্ট্যান্ডার্ড স্কিন ফিল্মের সাইজ কেমন হবে, দেখতে কত ইঞ্চি বাই কত ইঞ্চি লম্বা হবে? ইংলিশ ইউনিট আর এর হচ্ছে এসআই ইউনিট। আচ্ছা, ইংলিশ ইউনিট 7 ইন্টু 7 ইঞ্চি, 8 থেকে 10 ইঞ্চি, 10 থেকে 12 ইঞ্চি, 14 থেকে 14 ইঞ্চি, 14 মানে আড়াআড়ি লম্বায়ও 14, প্রস্থেও 14, আবার লম্বায় 17, প্রস্থে 14। এগুলি হচ্ছে এই ডান দিকেরটা হচ্ছে লম্বা আর বাম দিকেরটা হচ্ছে প্রস্থ। এছাড়াও আরো সাইজ আছে বিভিন্ন রকমের, যেমন ডেন্টাল ফিল্ম গুলি আবার একটু ভেরিয়েশন আছে। ডেন্টাল ফিল্ম ছোট 1.5 ইঞ্চি বা 2.5 ইঞ্চি আছে। এছাড়া তুমি যদি ওপিজি করো, মানে সমস্ত দাঁত দিলে একটা ফিল্মের ভিতরে নিয়ে আসলো, তাইলে সেটার আবার 6 ইঞ্চি ইন্টু 7 ইঞ্চি এরকম লম্বা আছে ফিল্ম আছে। এবার ফিল্ম তো আমরা জানলাম, ফিল্ম তো শুনলাম, এবং ফিল্মটা আমরা কিভাবে, এটা যদি তুমি এই রোদ্রের ভিতরে রেখে দাও, রোদ্রের কাছাকাছি রেখে দাও, গরম ওয়ালের কাছে রেখে দাও, তাইলে খুব সহজেই এটা নষ্ট হয়ে যাবে। আবার ফিল্মগুলি যদি তুমি এই বই যেমন একটার উপরে একটা একটার উপরে একটা একটার উপরে একটা এইভাবে রাখি, মনে করো 10টা বই যদি রাখো, নিচের বইটার অবস্থা কি হবে? চ্যাপ্টার হয়ে ভর্তি হয়ে যাবে না? অনেকটা এরকম, মানে ফিল্ম যদি তুমি উপরে 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 রাখো এভাবে, মনে করো যারা মনে করো গভর্নমেন্ট চাকরি যারা করো, তারা কিন্তু ঢাকা থেকে অথবা সিভিল সার্জন অফিস থেকে তোমার ভবিষ্যতে যে গভর্নমেন্ট জব হয়, তোমার এক্সরে ফিল্ম নিতে হবে ঢাকার সিএসডি থেকে। এই যে তোমার পলিটেকনিক্যাল আছে না, তেজগাঁ পলিটেকনিক্যালের সামনে হচ্ছে সিএসডি, মোড়টার ভিতরে পশ্চিম পাশে এই আনিসুল ইসলাম সড়কের এই দিক দিয়ে এই কোনায়, তো সেখানে আছে আমাদের সিএসডি। এই সিএসডি সেন্ট্রাল স্টোর ডিপো, সেখান থেকে তুমি নিবা ফিল্ম নিবা, নিয়ে মনে করো 6 মাসের জন্য নিয়ে গেলাম 100 প্যাকেট বা 200 প্যাকেট নিয়ে একটার উপরে একটার উপরে একটা রেখে দিলাম, তাহলে কি হবে? 6 মাস পরে যদি তুমি নিচের ফিল্মটা খোলো, দেখবা যে কি সব শেষ। কাজেই ফিল্মের যত্ন নিতে হবে, তুমি রোদ্রের কাছে রাখবা না, অতি ঠান্ডা জায়গায় রাখবা না। তারপরে রেডিয়েশন যে এরিয়াতে আছে সেই তুমি যদি এক্সরে ফিল্ম রেডিয়েশন এক্সরে রুমের ভিতরে নিয়ে রাখো, তাহলে ওই ফিল্ম আর কোনো কাজ করবে না, কারণ ইট ইজ সেন্সিটিভ টু রেডিয়েশন, ইট ইজ অলসো সেন্সিটিভ টু লাইট, সো দ্যাটস ওয়াই ইউ ক্যান অ্যাভয়েড দ্য লাইট অর রেডিয়েশন। এটা হচ্ছে সিস্টেম। এখন তুমি যদি ইউজ করো যে আমার বা অথবা তোমার জ্ঞান না থাকে, তুমি রোদ্রের কাছে রেখে দিলে, একটার উপর একটা রেখে দিলে, তাহলে কিন্তু ফিল্ম নষ্ট হয়ে যায়। এই জন্য হ্যান্ডলিং এবং স্টোরেজ অফ রেডিওগ্রাফিক ফিল্ম কিভাবে হ্যান্ডেল করব এবং কিভাবে স্টোর করব। Extremely sensitive to radiation detector and it must be handled in an area free of radiation. যেখানে রেডিয়েশন নাই সেখানে তোমার এই এরিয়ার ভিতর রাখতে হবে। আচ্ছা, সেন্সিটিভ টু রেডিয়েশন ডিটেক্টর, রেডিয়েশন থেকে দূরে রাখতে হবে। অর্থাৎ তুমি এক্সরে ফিল্মের সাথেই তো ডার্ক রুম থাকে, সেখানে আমাদের ফিল্ম থাকে সাধারণত, সেই রেডিয়েশন যাতে না ঢুকতে পারে সেই জন্য এক্সরে রুম এবং ডার্ক রুমের মাঝখানে লিডের স্তর দিয়া তোমার স্তরণ করতে হবে। লিড কি? সীসা, যা এক্সরে ব্যাক করতে পারে না, অথবা 10 ইঞ্চি কংক্রিটের ওয়াল থাকে, তাইলে সেটা ব্যাক করতে পারবে না। এবং নট অনলি দ্যাট, তোমার টিউব যেটা ইউজ করবে এক্সরে টিউব, সেই এক্সরে টিউবটা তুমি যদি এক্সরে টিউবটা রেডিয়েশনের দিকে হয়, তুমি ফিল্ম রাখলা পশ্চিম দিকে, এক্সরে টিউবটার মুখও দিলা ওদিকে, তাহলে তো রেডিয়েশন ওদিকে ঢুকবে। কাজে এটা যাতে না হয় উল্টা দিকে হইতে হবে, অর্থাৎ চেস্ট যেদিকে করবা তার উল্টা দিকে তোমার ডাকরুম থাকতে হবে, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, তারপর ফিল্ম স্টোরেজ মাস্ট বি শিল্ডেড। স্টোরেজ করবা শিল্ডেড, শিল্ড করবা কি দিয়া? শিল্ড মানে কি? শিল্ড মানে হচ্ছে
তোমার বাধা বাধা দিবে যেটা আস্তরণ দিবে যেটা। আচ্ছা, ফিল্ম স্টোরেজ মাস্ট বি শিল্ডেড। কি দিয়ে শিল্ডেড করবে? একটা হচ্ছে লিড দিয়া বলছে, সীসা। সীসা ব্যাট করতে পারে না, পৃথিবীতে একমাত্র ধাতু যেটা সাধারণত ব্যাট করতে পারে না একটা নির্দিষ্ট থিকনেসে। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে তুমি সেটা যদি বিকল্প সেটা না থাকে, অনেক দাম মনে করো, তাইলে কি করবা? 10 ইঞ্চি কংক্রিটের ওয়াল দিবা, তাইলে আর ব্যাট করতে পারবে না। এই জন্য ফিল্ম স্টোরেজ মাস্ট বি শিল্ডেড, ওখানে পিছনে রাখবে। দি ডার্ক রুম অ্যাডজাসেন্ট টু দ্য এক্স রুম মাস্ট বি শিল্ডেড। ডার্ক রুম এবং এক্স রুমের মাঝখানের যে ওয়ালটা আছে সেটাও শিল্ডেড করবো কি দিয়া? 10 ইঞ্চি কংক্রিটের ওয়াল অথবা লিড দ্বারা। ঠিক আছে, কমপক্ষে 1.5 বা 6 মিলিমিটারের লিড রাখতে হবে। ঠিক আছে, লিড দিয়ে শীট রাখতে হবে, তারপরে আস্তরণ করতে হবে, তাইলে তোমার ওখানে রেডিয়েশন করবে না। তাহলে আমরা কি করলাম? সেন্সিটিভ যেহেতু এটা রেডিয়েশনের ভিতরে রাখবো না, লাইটের কাছেও রাখবো না, লাইটে রাখলেও সেটা ডাইকা রাখবো। আর ফিল্ম স্টোরেজ মাস্ট বি শিল্ডেড, আর ডাকুমার এক্সট্রিমের মাঝখানে শিল্ডেড থাকবে কি দিয়া? লিড দিয়া অথবা সীসা দিয়া অথবা সীসার আস্তরণ দিয়া অথবা এই তোমার 10 ইঞ্চি কংক্রিটের ওয়াল। Improper handling of the film will result in poor image quality due to artifacts. Improper, properly যদি ইউজ না করো, প্রপারলি যদি হ্যান্ডেল না করো, তুমি যে আমি বললাম তুমি একটা ফিল্ম দেখাইলাম, প্রথমে কিন্তু ফিল্মের প্যাকেট দেখাইছে, তাই না? ফিল্মের প্যাকেটের ভিতরে তুমি যদি 5 আঙ্গুল দিয়ে তুমি ফিল্মটা তোলো, তাহলে কি হবে? তোমার ফিঙ্গার আর্টিফ্যাক্ট আসবে। ঠিক আছে, এই ফিঙ্গার ফগ আসবে। এই জন্য ইউজ করতে হবে চিমটি দিয়ে, এক কোনায়, মানে চিমটি মানে 2 আঙ্গুলের দিয়ে আস্তে করে জয়েন্টলি খুব এটাকে তুমি তুইলা তারপরে খুব জয়েন্টলি ক্যাসেটের ভিতরে এটাকে বিছাইয়া দিবা। তারপরে 4 কোনায় আবার ঠিক মতো পড়লো কিনা, বাজ হয়ে রইলো কিনা, এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে ইমপ্রপার, এটা প্রপার হ্যান্ডেল করা। আর যদি ইমপ্রপার হয়, তুমি যাচ্ছে তো এইভাবে রেখে দিলা, 5 আঙ্গুল দিয়া ফিল্মটা তুললা, দুই হাত দিয়ে ধরলা, টাচ করলা, যেমনি ইচ্ছা রাফ ইউজ করলা, তারপরে তুমি এক্সট্রা ক্যাসেটের ভিতরে যেমনি ইচ্ছা যেমনি ঢুকাইলা, চারদিক কোনা ঠিক মতো বসলো কিনা, খাঁজের ভিতরে সেইটা বসলো কিনা, তুমি বসার আগে তুমি ক্যাসেটটা লাগাই দিলা, তাইলে কি হবে? ক্যাসেটটা তাইলে তোমার কিন্তু ফিল্ম ভেঙে যাবে, বাজ করে যাবে। তাহলে এটা হচ্ছে ইমপ্রপার হ্যান্ডেলিং। প্রপারলি কিভাবে? তুমি এক চিমটি দিয়ে তুলবা, তুইলে সুন্দরভাবে আস্তে করে জেন্টলি রাখবা, তারপরে 4 কোণা চেক করবা আঙ্গুল দিয়ে ঠিক মতো বসলো কিনা, তারপরে তুমি এটাকে ইউজ করতে পারো যদি ম্যানুয়াল। আচ্ছা, এখন তো ক্যাসেটেরও দরকার হয় না, এখন যে ডিআর মেশিন আসছে, ডিজিটাল রেডিওগ্রাফি, সেটাতে সাধারণত ক্যাসেটেরও দরকার হয় না, সরাসরি তোমার ডিটেক্টরের মাধ্যমে কম্পিউটারে চলে আসে, ওখান থেকে প্রিন্ট দিয়ে দেয়, ভেরি ইজি। আচ্ছা, তাইলে অ্যাভয়েড ব্যান্ডিং, ব্যান্ড করা যাবে না, আগেই বলছিলাম। ব্যান্ড করলে কি হবে? মনে করো তুমি 1 মাস পরে তোমার টিভি হয়েছে। হ্যালো, আরে আমি ক্লাস নিতেছি, অফিস রুমে আইসা 10টার দিকে ওদেরকে দিয়ে দাও। ওকে, থ্যাংকস। আচ্ছা, তাহলে অ্যাভয়েড, ওই যে বললাম যে মনে করো একটা টিবি রোগী কিন্তু ঔষধ দিয়ে 1 মাস পর আবার সেই আগের ফিল্মটা দেখতে হয়। ওইটার থেকে বর্তমান আজকে আবার এক্সরে করে কতটুকু ইমপ্রুভ হলো, এই যে অ্যান্টিবায়োটিক খাইলো, টিবি হইলো 6 মাসে, এখন তো 6 মাসের কোর্স, তুমি ওষুধ খেলে ঠিক হয়ে, কেন ওষুধ খাওয়ার পরে 1 মাস পরে কতটুকু ইমপ্রুভ হলো, এই জন্য প্রিভিয়াস ফিল্মটা চেক করতে হবে। তাহলে প্রিভিয়াস ফিল্ম তুমি ব্যান করে দাও, বাজ করে রাখো, তাহলে কিন্তু তুমি ওইটা আর কি করতে পারবা না, মানে ওইটা আর কম্পেয়ার করতে পারবা না যে কতটুকু ইমপ্রুভ হলো। তাহলে অ্যাভয়েড ব্যান করা যাবে না। তারপর পিএসি অর রাফ হ্যান্ডলিং মানে ওই যে আমি যেভাবে বলছি এগুলি করা যাবে না। অ্যাভয়েড শার্প অবজেক্ট কন্টেন্ট দ্য ফিল্ম, ধারালো কোনো জিনিস দিয়ে তুমি ধরতে পারবা না, অথবা তুমি কেচি কুচি বা ধারালো কিছু তুমি ফিল্মের কাছাকাছি রাখতে পারবে না, যেখানে তুমি প্রসেস করবা কাছে করবে, তাহলে তোমার দেখা যাবে যে আচর টাইপের আর্টিফ্যাক্ট আসবে, তাহলে সেটা অ্যাকসেপ্ট করবে না ডাক্তার। এই জন্য অ্যাভয়েড শার্প অবজেক্ট, ধারালো অবজেক্ট রাখা যাবে না কাছে। এই জন্য এইগুলি ফিল্মের তোমার যত্ন নিতে হবে এভাবে। হ্যান্ডস মাস্ট বি ক্লিন এন্ড ড্রাই, তুমি ময়লার একটা কিছু ধরলা, ওই হাত দিয়ে আবার ফিল্ম ধরলা,
তাইলে তোমার কি হবে, আর্টিফ্যাক্ট আসবে, অস্বচ্ছ হবে, অসুন্দর হবে। এই জন্য হ্যান্ডস মাস্ট বি ক্লিন। যখন তুমি প্রসেস করবা তোমার হাত অবশ্যই ধুয়ে রাখতে হবে, কিন্তু সেই হাতের ভিতরে তুমি ধুইতে গিয়ে আবার অনেক সুন্দর করে ক্রিম মাইকা, স্নো পাউডার মাইকা তুমি আবার সেই হাত দিয়ে যদি আবার ফিল্ম করো তাহলে আর্টিফ্যাক্ট হবে। ক্রিম ইউজ করা যাবে না। ক্রিম ইউজ করলে তুমি আবার হাত দিয়ে মানে ক্রিম তো ইউজ করবে, মেয়েরা সাধারণত ক্রিম তো ইউজ করে, তো সেই ক্রিমের হাত আবার ধুয়ে নিতে হবে, ওয়াশ করে তারপরে আবার তুমি অন্য কাজ করবে। লোশন আর ওয়াটার ফ্রি হ্যান্ড ক্লিনার্স, বিভিন্ন স্যানিটেশন জিনিস আছে যেগুলি ট্যাপ করতে পারে, সেগুলি আমরা ইউজ করবো না, করলেও ধুয়ে নিবো হাত। Static electricity or dirty processor can cause artifact. Static electricity fluctuate হয়, মনে করো ইলেকট্রিক্যাল ফ্লাকচুয়েট হয়, ফ্লাকচুয়েট একটু মনে করো যখন এক্সপোজ দিবা তখন দেখা গেলো যে খুব আপ ডাউন হয়ে গেল, তখন কিন্তু আর্টিফ্যাক্ট আসতে পারে। এছাড়া ডার্টি প্রসেসর, প্রসেসর ডার্টি হয় কিভাবে, মনে করো অটোমেটিক যে ফিল্ম প্রসেসর আছে এটার ভিতরে রোলার থাকে, এই রোলারের কাজ কি, ফিল্মটা তুমি এক দিক দিয়ে ফিটিং করলা, এক দিয়ে 1.5 মিনিটে বের হয়ে গেল, 1 মিনিটে বের হয়ে গেল। এই যে এটাকে নিয়ে যাওয়া, বহন করে নিয়ে যাওয়া, এটাকে রোল করে নিয়ে যাওয়া, এই কাজ হচ্ছে রোলারের। এই রোলারের ভিতরে যদি কোনো চুল থাকে, ময়লা থাকে, ডাস্ট থাকে, তাইলে সেগুলি আবার সেই ফিল্মের ভিতরে আসে। তাইলে কি করতে হবে, রোলারটা 1 সপ্তাহ পর পর বড় একটা পাত্র নিতে হবে, সেই পাত্রের ভিতরে তোমার ই করতে হবে, সেই পাত্রের ভিতরে তোমার ওয়াশ করে নিতে হবে ডিটারজেন্ট দিয়ে, ঠিক আছে। তাইলে তুমি তোমার এই ডার্টি প্রসেসর ক্যান বি কজ আর্টিফ্যাক্ট, এই কজটা হবে না। তাইলে আমরা এই সাবধানতাগুলি অবলম্বন করবো, উপর থেকে এই যে কিভাবে হ্যান্ডেল করবো, কিভাবে স্টোর করবো। আচ্ছা, হ্যান্ডস এটা তো বললামই। ফিল্ম ইজ সেন্সিটিভ টু হিট অ্যান্ড হিউমিডিটি। 72 আমাদের হিউমিডিটি 68 ডিগ্রি ফারেনহাইট অথবা 20 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে রাখবো। যদি এর কম বেশি হয় হিউমিডিটি, তাহলে হিউমিডিফায়ার ইউজ করবে। হিউমিডিফায়ার ইউজ করে এখন মডার্ন যে ডার্করুম আছে অথবা রুম আছে, এগুলোতে সাধারণত হিউমিডিফায়ার ইউজ করে। হিউমিডিফায়ার এরকম একটা বাক্স বিশেষ বড় ছোট বাক্স বিশেষ, সেই বাক্সের ভিতরে তোমার বাতাসের হিউমিডিটি মেনটেন হয়। তাহলে ফিল্ম ইজ সেন্সিটিভ টু হিট অ্যান্ড হিউমিডিটি। সাধারণত তাপ এবং হিউমিডিটির প্রতি খুব সেন্সিটিভ, কাজে হিট থেকে দূরে রাখতে হবে। আর হিউমিডিটি যাতে যথার্থ থাকে, মনে করো অনেকদিন আবদ্ধ রাখছে রুমটা, এইটার ভিতরে ফ্রি যে বাতাস আছে সেটা ঢুকতে পারে নাই, তাহলে হিউমিডিটি ঠিক থাকবে না, অথবা গরম হয়ে রয়েছে তাহলে হিউমিডিটি ঠিক নাই, সেখানে তুমি রাখো, স্টোর করো, তাহলে তোমার ফিল্মের আর্টিফ্যাক্ট আসবে, একসময় নষ্ট হয়ে যাবে। তাহলে এই জন্য ফিল্ম সেন্সিটিভ হিট অ্যান্ড হিউমিডিটি, সেটি হিউমিডিটিতে 68 থেকে 72 ডিগ্রি ফারেনহাইট বা 20 থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেডের ভিতরে থাকে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। হিট অ্যান্ড হিউমিডিটি কজ ফগ অর লস অফ কন্ট্রাস্ট। এই যেটা হিট এবং হিউমিডিটি যদি সঠিক না হয় তাইলে কজেস ফগ, ফগ তৈরি হবে। ফগ কি, ফগ হচ্ছে ওয়ান টাইপ অফ আর্টিফ্যাক্ট অর এ লস অফ কন্ট্রাস্ট, যে সুন্দর হাই রেজলিউশন কন্ট্রাস্ট, সেই কন্ট্রাস্ট তুমি পাবা না, সুন্দর ছবি পাবা না, এই জন্য এগুলি থেকে দূরে রাখবো। আচ্ছা, ফিল্ম শুড বি স্টোরড অ্যাট লেস দেন 20 ডিগ্রি সেলসিয়াস। অবশ্যই এই জন্য আমরা সাধারণত এখন বর্তমানে ডার্করুমের ভিতরেও সাধারণত আমরা এসি ইউজ করি, অথবা এসি না থাকলে ফ্যান ইউজ করতে হবে, যাতে ঠান্ডা থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। হিউমিডিটি শুড বি বিটুইন 40 থেকে 60 ডিগ্রি এর ভিতরে রাখতে হবে হিউমিডিটি, তাইলে তোমার ফিল্ম ঠিক থাকবে, আদারওয়াইজ ফিল্ম নষ্ট হয়ে যাবে। আরেকটা কারণ আছে, সেটা এখানে উল্লেখ করে নাই, সেটা হচ্ছে তুমি মনে করো চৈত্রের এখন যে রোদ বাবারে, এই রৌদ্র থেকে তুমি এই রৌদ্রের কাছাকাছি বা তাপের কাছাকাছি অথবা রৌদ্রের ভিতরে রাখলা প্রসেসিং যে কেমিক্যাল আছে, ডেভেলপিং কেমিক্যাল, ফিক্সিং কেমিক্যাল, এগুলি ভবিষ্যতে দেখবা। এই কেমিক্যাল যদি তুমি এরকম জায়গায় রাখো তাইলে কি হবে, তোমার নষ্ট হয়ে যাবে। কিভাবে নষ্ট হবে, যেমন সরকারি চাকরি তো আমি করছি বিভিন্ন জায়গায়, আমরা এই যখন থেকে সরকারি সিএসডি থেকে নিতাম, স্টোর কিপার যারা আছে, আমাদের কাজ না এটা, স্টোর কিপাররা নেয়। স্টোর কিপার সাধারণত স্টোরের সব জিনিস নেয়, নিয়ে আমাদেরকে সাপ্লাই দেয়। তো স্টোর কিপাররা তো মেডিকেল পার্সন না, তারা তো জানে না, পরে কি একটার উপরে একটা রেখে দেয়, এরকম কেমিক্যালের যে ছোট ছোট প্যাকেট আছে লবণের প্যাকেটের মতো, এই প্যাকেট গুলি একটার উপরে একটা রেখে দেয়, 6 মাস পরে আমাকে দিল মনে করো,
আজকে দুইটা দিল, 10 দিন পরে দুইটা দিল, 20 দিন পরে দুইটা দিল, এবার দিতে দিতে 6 মাস পরে মনে করো যে দুইটা দিল সেই দুইটা একদম এমন শক্ত হয়ে গেছে ওইটা হাতুড়ি দিয়া ভাঙিয়া তারপরে ইউজ করছে, এমনও উদাহরণ আছে। তাহলে দেখো সেটা তো তুমি প্রপার পাবা না। এই জন্য কি করতে হবে, এটা একটার উপরে একটা রাখা যাবে না, রাখতে হবে ভার্টিক্যালি, রাখা যাবে না, রাখতে হবে হরিজন্টালি। একটার উপরে একটা যেটা সেটা হচ্ছে ভার্টিক্যালি, সেটা রাখা যাবে না। উই মাস্ট বি টুক ইট হরিজন্টালি, একটা তারপর একটা তারপর একটা, পাশাপাশি পাশাপাশি তারপর নট একটার উপরে একটা। আচ্ছা, তাহলে এইভাবে যদি রাখি তাহলে ফিল্ম ঠিক থাকবে আমাদের। আচ্ছা, তারপরে ফিল্ম মাস্ট বি হ্যান্ডেড অ্যান্ড স্টোরড ইন দ্য ডার্ক, অবশ্যই ডার্কের ভিতর রাখতে হবে। যদি কোনো কারণে লাইট দেওয়ার প্রয়োজন হয়, ফিল্মের মুখ বন্ধ আছে কিনা অথবা ক্যাবিনেটের মুখ বন্ধ আছে কিনা সেটা আমরা চেক করে নিতে হবে, তারপর সাধারণ লাইট জ্বালাবে। আর আমরা জানি ম্যানুয়াল প্রসেসে ডার্ক রুমে সাধারণত একটা লাইট ইউজ করে, সেটার নাম হচ্ছে সেফ লাইট। এই সেফ লাইটে আমরা ইউজ করতে পারবো, সেটাতে কোনো ক্ষতি হয় না। লাল রঙের 10 ওয়াটের ভিতরে থাকে, সেটা সাধারণত ফিল্মের ক্ষতি করে না, কিন্তু প্রয়োজনীয় কাজটা আমরা করতে পারি। এটার নাম হচ্ছে সেফ লাইট। আচ্ছা, তাহলে যদি সেফ লাইট ছাড়া নর্মাল লাইট আমরা জ্বালাইতে চাই, তাইলে ফিল্মের প্যাকেটে হাত দিয়ে দেখবো প্যাকেটের মুখ খোলা আছে কিনা। যদি খোলা না থাকে, ভুলক্রমে যদি লাইট জ্বালায় দাও, তাইলে এই যে 100 শীট থাকে একটা ফিল্মের প্যাকেটের ভিতরে, সবগুলি ফিল্মেই নষ্ট হয়ে যাবে। তাইলে কি হবে, তোমার জরিমানা দিতে হবে। মালিক তো আর মাইনে নেবো না, আজকে কিনে দিলাম কালকে তুমি তো ফিল্ম নাই, তাহলে তোমার চাকরি থাকবে? চাকরি থাকবে না। কাজেই একটু ভুল কত বড় সর্বনাশ, তোমার চাকরি পর্যন্ত থ্রেটিং হতে পারে। দ্যাটস ওয়াই আমরা চেক করে নিতে হবে যখন আমরা আমাদের সুইচ অন করবো লাইটের, মুখ বন্ধ আছে কিনা। তারপর ফিল্ম মাস্ট বি হ্যান্ডেড অ্যান্ড স্টোরড ইন দ্য ডার্ক, অবশ্যই ডার্ক লাইট ইউজ করবো। লো লেভেল ডিফিউজ লাইট কজ ফগ, লো লেভেলের ডিফিউজ আমরা ইউজ করবো না, সাধারণত রেড লাইট সাধারণত ইউজ করি। ব্রাইট লাইট কজেস গ্রস এক্সপোজার, ওই যে ব্রাইট লাইট যেটা আমাদের জেনারেল লাইট যেগুলো ইউজ করি এক্সপোজার দেয়, কাজে ওইটা ইউজ করবো না, পরিষ্কার করার প্রয়োজন না হয় ডার্ক রুমে। তারপর লুমিনিয়াস ওয়াচ, লুমিনিয়াস ওয়াচ ঘড়ি, ঘড়ি অনেকটা আছে, অনেকটা খুব শার্প, হ্যাঁ, লাইট দেয় প্রচুর। হঠাৎ করে সব লুমিনিয়াস ওয়াচ তুমি ইউজ করো, তাহলে লাইটের সেন্সিটিভ, ওটা লাইট লেগে লাইট নষ্ট হয়, ফিল্ম নষ্ট হয়ে যায়। সেল ফোন, ফোন আসলো হঠাৎ করে ধরলাম, প্লাস ওই লাইটটাও তোমার ভিতরে নেওয়া যাবে না, দিলে তুমি সেফ যদি লাইট ফোন ইউজ করো তাহলে তোমার ফিল্ম নষ্ট হয়ে যাবে। ডার্ক রুম লাইট লিকস শুড বি অ্যাভয়েডেড, ডার্ক রুমে টিনের ঘরের, এখন তো গ্রামে গঞ্জে উপজেলায়ও চলে গেছে, ওরা সাধারণত এখন আর ওই শিল্ডেড ইউজ করে না, যার ফলে ক্ষতি হচ্ছে। এটা তো দেখারও তেমন কেউ নাই, দেখা গেলো যে লাইট ঢুকতেছে, হ্যাঁ ওই লাইটের লিক আছে, একটা থাক দিয়ে লাইট ঢুকতেছে, সেখানে আমি ফিল্মটা করলাম, তাইলে কি হবে, এই লিকের কারণে আমার ফিল্মটা নষ্ট হয়ে যাবে। যদি লিক যাতে না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। Films should be used no longer than their started shelf life, আমরা সাধারণত ইউজ করবো কিভাবে, মনে করো যারা সরকারি চাকরি করো অথবা বেসরকারি চাকরি যাই করো না কেন, সরকারি চাকরি করলে 6 মাস এটা একবারে, মিনিমাম 6 মাস 1 বছর এটা একবারে নিয়ে আসে। তাহলে এটার মনে করো তুমি 100টা প্যাকেট আছে, 100 প্যাকেটের ভিতরে আগে চেক করবা যে এগুলি ডেট, প্যাকেটের গায়ে সবগুলি ডেট, এক্সপায়ার ডেট লাগবে। ডেট যদি মনে করো যেটা 2022 সালে, সেটা 2021 সালের জুন মাসে মনে করো একটা প্যাকেটের গায়ে লেখা আছে, তাহলে উই ক্যান ইউজ দ্য ফার্স্ট। আর যেটা আছে 2022 বা 23 সালে, উই ক্যান ইউজ দ্য লাস্ট। ঠিক আছে, কাজে আমরা এটা তখন ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স। যদি কমন সেন্স ইউজ না করো, ওইটা আগে ইউজ করো এটা পরে ইউজ করো, তাহলে এটা ডেট চলে গেছে, তাইলে তোমার কোনো লাভ হলো না। তোমার খামখেয়ালির জন্য সেটা কিন্তু ফেসরে দিতে হবে গভর্নমেন্ট অথবা মালিক। এই জন্য তোমার ওই ফিল্মের ভিতরে গায়ে যে ডেট লেখাটা সেটা দেখতে হবে। The oldest film is stock should always be used first, which আমি বললাম, যেটা ওল্ডেস্ট ফিল্ম, যেটা 2006 সালের 2021 সালের জুন মাসে যেটার ফিল্ম, এটার বয়স কত, কাজে এটাকে আগে ইউজ করতে হবে। The oldest film stock should always be used first, আর যেটা খুব ওল্ডেস্ট না সেটা আমরা বেবিতে ইউজ করবো। আরেকটা আছে মনে করো অগাস্ট মাসে, জুন মাসের পরে আছে অগাস্ট মাসে, তারপর আছে ডিসেম্বরে, এইভাবে সাজায় রাখবো, ওইভাবে আমরা
যেটা ওল্ডেস্ট হয় সেটা আগে ইউজ করো। Expired film results in loss of speed and contrast and increase in fog. সাধারণত এক্সপায়ার ডেট ফিল্ম ইউজ করার যে ওই আসবে না তা না, দেখা গেছে যে আমরা গভর্নমেন্ট যেগুলি সরকারি চাকরি যারা করি তাদের হয়তো আছে, আমি যেগুলি আমরা সাধারণত গভর্নমেন্টে নেওয়ার পরেও ফিল্মের ডেট চলে যেত, 1 মাস 1.5 মাস এগুলি ইউজ করতাম, আসতো কিন্তু ওই যে ফগ অনেকটা খুব সুন্দর আসতো না, কন্ট্রাস্ট সুন্দর আসতো না স্বাভাবিকভাবে, এটার বয়স চলে গেছে, এটাতে কাজ করতেছি, তাও আসে কিন্তু সেরকম খারাপ পুয়ার রেজলিউশন আসে। আচ্ছা, এবার ফিল্ম বিন স্টোরেজ আগেই বলছি, ফিল্মের প্যাকেট গুলি কিভাবে কোথায় রাখবা, এই যে এখানে এই যে আগের প্যাকেট যেটা দেখাইলাম ওই প্যাকেট গুলি এখানে এখানে ঢুকাই দেওয়া, এই যে এখানে ঢুকাই দেওয়া, এখানে ঢুকাই দেওয়া, তারপরে এখানে বন্ধ করে দিবা, এই যেটা এই যে হ্যান্ডেল আছে, এই যে হ্যান্ডেল আছে, হ্যান্ডেলটা ধরে এটা বন্ধ করে দিবা আর হ্যান্ডেলটা ধরে আবার এটা খুলবা, এটার ভিতরে সামনে প্যাকেট দিয়ে থাকে নরমাল ফিল্ম। আর ড্রাই ইউজার যেটা ড্রাই ফিল্ম যেটা আছে তোমার সিটি স্ক্যান এমআরআই যেটা লেজার ফিল্ম থাকে, সেই এগুলি তো সাধারণত প্যাকেট থাকে, এই প্যাকেটটা খুলে সরাসরি আমরা প্রিন্টারের ভিতরে ঢুকাই দিই। আচ্ছা, তারপরে এই ডিফারেন্স গুলি তোমরা পড়ে নিও, এটার আমি বলতে চাই না। ডিফারেন্স বিটুইন সিঙ্গেল কোটেড এন্ড ডাবল কোটেড এক্স-রে ফিল্ম, এটা পরীক্ষা আসে। কি সিঙ্গেল কোটেড মানে ওই যে কোনটা যেটা হচ্ছে ম্যামোগ্রাফি ফিল্ম অথবা ডেন্টাল ফিল্ম, আর ডাবল কোটেড হচ্ছে তোমার যেটা সচরাচর ফিল্ম ইউজ করি আমরা, এক্স-রে ইউজ করি অথবা লেজার ফিল্ম প্রিন্টার ইউজ করি, সেগুলো হচ্ছে ডাবল কোটেড। এই দুইটার মধ্যে কি পার্থক্য, এটা সিঙ্গেল এন্ড ডাবল, এটা শান্ত করে নেব। আচ্ছা, তারপরে এটাও আসে পরীক্ষায়, ডিফারেন্স বিটুইন নন স্ক্রিন ফিল্ম এবং স্ক্রিন ফিল্ম। নন স্ক্রিন ফিল্ম যেটা আমরা স্ক্রিন ফিল্ম যেটা ইউজ করি সচরাচর এক্স-রেতে, আর নন স্ক্রিন যেটা বললাম আমি ডেন্টাল এবং লিভ ক্লিয়ার ইউজ করি। এটা হলো পার্থক্যটা, তোমরা পড়ে নিও, এখানে আসে, এটা পরীক্ষা আসে। আচ্ছা, এবার দেখো অটোমেটিক ফিল্ম প্রসেসরের যেটা আমি বলছিলাম যে আমরা এই যে ফিল্মটা ইউজ করি, ফিল্মটা এক্স মেশিনের সাহায্যে এক্সপোজ হইল, তারপরে এটার ভিতরে একটা লেটেন্ট ইমেজ তৈরি হইল। লেটেন্ট ইমেজ মানে সুপ্ত অবস্থা থাকে, তখনও পজিটিভ করে নেই, পজিটিভ করার পরে তোমার কি হয়, ভিজিবল হয়, দেখা যায় ছবি, হাতের এক্সরে বা পায়ের এক্সরে, মাথার এক্সরে। তখন এটা আমি মনে করো এটা কিভাবে ইউজ করবো, এটা আমরা সাধারণত এই যে এখানে রেখে এই দিক দিয়ে ঢুকাই, এদিক দিয়ে বের হয়ে যায়, এভাবে আমরা জাস্ট অ্যাজ লাইক এজ এ ফটোকপি মেশিন। হ্যাঁ, এটা একরকম, এছাড়া বড় আরো মেশিন আছে, এগুলি দিয়ে দিই, এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে ম্যানুয়াল প্রসেস, যেটার ভিতরে 5টা স্টেপ থাকে। একটা প্রথমে আমরা দেই ডেভেলপারে, তারপরে রিঞ্জিং এ পানি থেকে, তারপরে কেমিক্যাল পিকচারে দেই, তারপরে ওয়াশিং এ দেই, পানি দিয়ে দিই, তারপর বাতাসে অথবা শুকনো ইয়ে আছে, ড্রায়ার আছে, ড্রায়ার মাধ্যমে আমরা শুকাই। এগুলো এছাড়া আমরা সিআর এর মাধ্যমে প্রসেস করতে পারি। তাহলে কি কিভাবে প্রসেস করতে পারি, যদি ভাই জিজ্ঞেস করে যে একটা ফিল্ম তুমি এক্স-রে মাধ্যমে এক্স-রে করলাম, তারপরে সেটা কিভাবে তুমি প্রসেস করতে পারো। একটা হচ্ছে ম্যানুয়াল প্রসেসের মাধ্যমে, কি কি স্টেপ কি বললাম, ডেভেলপিং, রেঞ্জিং, ফিক্সিং, ওয়াশিং, ড্রাইং। অটোমেটিক ম্যানুয়াল প্রসেসের 5টা ধাপ কি কি ভাই জিজ্ঞেস করি। একটা, আচ্ছা ঠিক আছে, আমার তো শেষ প্রায়। আচ্ছা, স্ক্রিপিং ইউজ করলাম, নন স্ক্রিপিং তো পড়া শেষ মোটামুটি, এইটাই লাস্ট কি ছিল। তো এগুলি সাধারণত আমি তুষারের ইয়াতে দিয়ে দিচ্ছি মেইলে, তোমরা তুষারের থেকে কালেক্ট করে তারপরে পড়া শুরু করবে, ঠিক আছে। আর তোমরা এছাড়াও বই টই বা ইয়ে থাকলে তোমরা নিজেরা পড়ে নাও, ঠিক আছে। তাহলে এই আজকে এই পর্যন্তই, তাহলে সবাই ভালো থাকো। আর কার কোনো প্রশ্ন আছে কিনা বলো। স্যার আমাদের আর বাকি কোনো ক্লাস হবে না? অবশ্যই হবে, কেন হবে না, ইনশাআল্লাহ। স্যার আমাদের ভ্যাকসিনের আপডেট স্যার। হ্যাঁ সরি, ভ্যাকসিনের আপডেট হচ্ছে, ভ্যাকসিন হচ্ছে সবার নাম চাইছে, ডিজি অফিস, ছাত্রদের নাম এবং ভোটার আইডি কার্ডের নাম্বার। হ্যাঁ জি স্যার। এটা দিয়ে দিলে তোমাদের কলেজ থেকে দিলে তোমরা যে তোমার যেখানে সেন্টার দাও সেই সেন্টার থেকে তুমি মেসেজ যাবে, সেন্টার মেসেজ দেখাইলে তুমি ভ্যাকসিন নিয়ে নিতে পারবে, ঠিক আছে, ফ্রি অফ কস্ট, কস্ট লাগবে না।
ঠিক আছে? ওকে স্যার। আর স্যার কোনো আমাদের কোশ্চেন? ক্লাসগুলো কন্টিনিউ হলে ভালো হতো। হ্যাঁ, কলেজ তো কন্টিনিউ করবো ইনশাল্লাহ, অসুবিধা নাই। এখন স্যার আমাদের রেজাল্টের কি অবস্থা স্যার? রেজাল্টের খবর হচ্ছে একদিকে তো ইউনিভার্সিটি বন্ধ, রেজাল্ট নিয়েই কোথাও জমা দিব, সেই জমা দেওয়ার তো সুযোগ নাই, ইউনিভার্সিটি বন্ধ। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের যে রানা স্যার ছিল, রানা স্যার এখন কোভিড একটা হসপিটাল হয়েছে ডিএনসিসি মার্কেটে, এটা মহাখালী, ওখানে ওনার ট্রান্সফার না অ্যাটাচমেন্টে গেছে আর কি। তো ওখানে চলে যাচ্ছে এবং উনি চাচ্ছে যে এখান থেকে চলে যেতে, তাইলে তো ওনার এই কারণে একটু